হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি সবাইকে খুবই স্পেশাল একটা সিরিজের প্রথম ক্লাসে। আজকে থেকে আমরা শুরু করতেছি হায়ার ম্যাথের ফুল সিলেবাসের উপর শিওর শর্ট সিকিউ এমসিকিউ সিরিজ পাওয়ার্ড বাই এইচএসসি 26 ব্যাচের জন্য হায়ার ম্যাথের রিভিশন প্লাস প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্সে কিন্তু আমরা নেক্সট 3 মাসে তোমাদের পুরো হায়ার ম্যাথটাকে গুছিয়ে দিচ্ছি কম্প্যাক্টভাবে, এবং এই কোর্সের ক্লাসগুলো তোমরা নেক্সট 3 মাস যদি আমাদের সাথে করো, একাডেমিক পার্ট পুরোপুরি কভার হয়ে যাবে। তোমরা টেস্ট পরীক্ষার আগে পুরোপুরি কনফিডেন্ট থাকবা, কনফিডেন্স ফিরে পাবা যে হ্যাঁ এখন থেকেও ভালো করা সম্ভব। আর টেস্টের পরে তো আমরা প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করবই। সো কোর্স সংক্রান্ত আলোচনায় যাচ্ছি না, যে কোনো ডিটেলসের জন্য চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, অথবা তোমরা পেজে নক করতে পারো, কমেন্টে আস্ক করতে পারো, জেনে যাবা। সো আমরা কোর্সের বাহিরে যেহেতু নেক্সট 3 মাসে রুটিন ওয়াইজ সবাই ক্লাসগুলো করতেছে, সেটার পাশাপাশি আমরা এক্সট্রা একটা সাপোর্ট দিচ্ছি, সেটা হলো আলাদা করে শিওর শর্ট সিকিউ এমসিকিউ সলভ ক্লাস। এতে করে কি হবে, ওই ক্লাসগুলো করার পর তুমি যদি এই ক্লাসের স্লাইডটাও দেখো, স্লাইডটা দেখে নিজে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এর বাইরে আর কিছু করা দরকার হবে না। কারণ আমরা কিন্তু টাইপ ওয়াইজ যাবো। আমরা আজকে শুরু করতেছি হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাহিরে একটা চ্যাপ্টার, বিন্যাস ও সমাবেশ। এই চ্যাপ্টারের উপর শিওর শর্ট এমসিকিউ ক্লাসে, এবং এটা কিন্তু ফার্স্ট পেপারের পঞ্চম চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারগুলো দিয়ে কেন শুরু করতেছি, কারণ শর্ট সিলেবাসের বাহিরের যে চ্যাপ্টারগুলো, সেগুলোর উপর কিন্তু এনাফ সিকিউ এমসিকিউ সলভের কন্টেন্ট নাই। এবং এখানে যে আমরা শুধু সলভ করবো এমন না, আমরা কিন্তু টাইপ ওয়াইজ যাব, যাতে করে বিন্যাস ও সমাবেশ বা যেই চ্যাপ্টারে আমরা করব, ওই চ্যাপ্টারের এমসিকিউর জন্য তোমার এক্সট্রা আর কিছু করা না লাগে, এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ফলো করা না লাগে, জাস্ট প্র্যাকটিস করতে হবে নিজে থেকে পড়ে। তো এখন তুমি যদি বলো ভাই আগে কখনো এই চ্যাপ্টার পড়িনি, এই ক্লাসটা করা যাবে কিনা, আমি কখনোই সেটা সাজেস্ট করি না। অবশ্যই আগে চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। আমাদের কোর্সে সবাই ক্লাস করতেছে, এরপরে এসে সে শিওর শর্ট সিকিউ এমসিকিউ ক্লাস দেখবে। তবে একেবারেই পরীক্ষার আগে যদি ইমার্জেন্সি হয়, বুঝবা না যে তা না, অবশ্যই বুঝবা, আমি বেসিক থেকে ধরেই পড়াই দিব। বুঝতে পারলাম? তাহলে আমরা শুরু করতেছি। চলো আমরা শুরু করতেছি। সবার আগে একটু বুঝতে হবে যে বিন্যাস সমাবেশ বলতে কি বোঝায়। আপাতত একটু ইগনোর করো ওখানে যা যা আছে। ফর এক্সাম্পল, আমাদের এখানে 3 জন ব্যক্তি আছে, রাকিব ভাই আছে, অভিদাদা আছে, আর হচ্ছে ফাহিম ভাইয়া আছে। এখন এই 3 জন ব্যক্তি থেকে আমি যে কোনো 2 জনকে বাছাই করব। এই বাছাইটা কয়ভাবে করা যায়, আমরা কিন্তু র্যান্ডমলি কাউন্ট করি যে হ্যাঁ আমি অভিদাদা রাকিব ভাইকে একবার নিলাম, রাকিব ভাই ফাহিম ভাইকে নিলাম, বাকি থাকে ফাহিম ভাই অভিদাদা। তুমি কিন্তু গুনে গুনে বের করে ফেলছো, তিনটা উপায় তুমি বাছাইটা করতে পারবে। বাট এখানে যদি মানুষের সংখ্যা আরও বেশি হতো, তো তখন কিন্তু গুনে বের করাটা আসলে বেটার একটা অ্যাপ্রোচ না। তো এইটার জন্য আমরা আলাদা করে বিন্যাস ও সমাবেশ পড়তেছি। এই যে কাউন্টিংটা কতভাবে আমি বাছাই করতে পারি, সাজাতে পারি, এটা স্পেশাল কিছু ফর্মুলা বা কিছু টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। তো এই যে কাজটা আমরা করলাম বাছাই করা, এটা হচ্ছে সমাবেশ। যে আমার কাছে 3 জন ব্যক্তি আছে, 3 জন থেকে আমি যে কোনো 2 জনকে বাছাই করব। এটাকে প্রকাশ করা হয় এভাবে যে 3 জন থেকে আমি 2 জনকে বাছাই করব। 3C2, এটার ভ্যালু দেখবা 3 এর সমান আসে। তাহলে আমরা যেটা ম্যানুয়ালি ক্যালকুলেট করলাম, এই ফর্মুলাটা আমাকে ডিরেক্টলি সেটা দিয়ে দিল। তাহলে এই সি দ্বারা বোঝায় হচ্ছে কম্বিনেশন। তাহলে কত উপায় বাছাই করা যায়। এখন ফর এক্সাম্পল আমি বললাম যে এটা হলো 3 জন ব্যক্তি না, 3টা লেটার বা আলফাবেট, আর, এ আর এফ। এখন এই 3 জনকে ব্যবহার করে বা এই 3টা লেটার ব্যবহার করে তুমি কতগুলা শব্দ বানাইতে পারবা 2 অক্ষরের। এখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে, কারণ আগে তুমি রাকিব ভাই অভিদাতাকে যে সিলেক্ট করলা, এটা যা কথা, অভিদাতা রাকিব ভাইয়াকে সিলেক্ট করা একই কথা, দুইটা আলাদা কাউন্ট না। নাকি এরকম আগে রাকিব ভাইয়াকে সিলেক্ট করছো, পরে অভিদাতাকে, এটা যা কেস, আগে অভিদাতাকে সিলেক্ট করলে এটা অন্য কেস হয়ে যাবে, এমন কিন্তু একেবারেই না। বাট বর্ণের বেলায়, শব্দ গঠনের বেলায় আর এ আর এ আর দুইটা কিন্তু আলাদা আলাদা শব্দ। শব্দ গঠনের বেলায় কিন্তু ক্রমও ম্যাটার করতেছে। এটাকে বলা হয় বিন্যাস। বিন্যাসে কি হয়, তুমি শুধু বাছাই করো না, বরং বাছাই করে সেটাকে আবার সাজাও। যে দুইটা বাছাই করছি, সেটা আর এ হইতে পারে, আবার এ আর হইতে পারে। তাহলে ওই যে দেখো 3টা বাছাই করছি না, সেই 3টা বাছাইকৃত সংখ্যাকে প্রত্যেকটাকে আবার 2 ভাবে সাজাতে পারো। তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে এটার বিন্যাস সংখ্যা। এটাকেই দেখো আমরা খুবই সুন্দর একটা ফর্মুলা দিয়ে বের করি যে 3 জন থেকে তুমি 2 জনকে নিয়ে বিন্যাস করবা। কত উপায়ে বিন্যাস করা যায়? 3p2, পি মানে পারমুটেশন, এখানে পড়া হয় 3 পারমুটেটস 2 সমান দেখবা 6 আসতেছে। তাহলে বিন্যাস সমাবেশ বলতে কি বোঝায় বা এটার উদ্দেশ্যটা কি, আশা করি ক্লিয়ার। আদারওয়াইজ আমি যতই ফর্মুলা দেখাই, তুমি যদি কনসেপ্টটা ধারণ করতে না পারো, এমসিকিউ কিন্তু সলভ করতে পারবে না। এই চ্যাপ্টারের এমসিকিউ জাস্ট কোয়েশ্চেন দেখবা আর উত্তর করবা, মানে 30 সেকেন্ডও লাগবে না সামনে দেখবা। বাট এই কনসেপ্টগুলো বুঝতে হবে। তাহলে কি, আমরা একবার সামারি করে দিই যে আমি যখন 3টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে 2টা বা যে কোনো সংখ্যকটা বাছাই করতেছি, হ্যাঁ 3-এর থেকে কম বাছাই করতে হবে, 3টা আছে, 4টা তো বাছাই করা যাবে না, আমি বাছাই করতেছি। সেই বাছাইটা কিভাবে বের করে? 3C2। আর যদি আমার বিন্যাস করতে হয়, মানে বাছাই করে সাজাতেও হবে, তখন কিন্তু 3p2। এবং বোঝার কথা যে বিন্যাসের একটা অংশ বা একটা পার্ট হচ্ছে সমাবেশ। বিন্যাস করতে হলে সমাবেশও করতে হয়, তারপর আবার সেটাকে সাজাইতে হয়।
বুঝলাম? তাহলে এটাই দেখো এখানে লেখা আছে যে তুমি এনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবার করে নিয়ে আরটা স্থানে যদি সাজাও, এই যে সাজাচ্ছ, এটাকেই বলা হয় হচ্ছে থ্রি তো নেই, এবার এনটা আমরা নিছি, তাহলে এটাকেই বলা হয় হচ্ছে NPR। তাহলে আমরা বিন্যাসের ফর্মুলা এভাবে মনে রাখবো, NPR। আর একই জিনিস পরের স্লাইডে খেয়াল করো, এনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবার করে নিয়ে আমরা আরটি ভিন্ন ভিন্ন জিনিস বাছাই করব, এটা হচ্ছে আমাদের সমাবেশ NCR, যেখানে আর কিন্তু অবশ্যই এন এর থেকে ছোট অথবা সমান। তুমি 4টা জিনিস আছে, সেখান থেকে 5টা বাছাই করতে পারবা না, 4টা থেকে 4টা বাছাই করতে পারবা, সমস্যা নেই। সো আর এর মান এন এর সমান হতে পারে, বাট কখনো বড় হবে না, ছোট হবে এন এর থেকে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন ক্যালকুলেট কিভাবে করে? এই যে ভাই আপনি এটা সমান 3 লিখে দিলেন, 6 লিখে দিলেন, ক্যালকুলেশনগুলো কিভাবে করে দেখো। এটা হলো আমাদের ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে আমরা ক্যালকুলেট করি। কিরকম? আমি যদি লিখি NPR, এটা এইভাবে ক্যালকুলেট করা হয়, উপরে থাকবে n এর ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। NCR এ দেখো একই জিনিস ঘটবে, সিমিলারলি উপরে হবে n এর ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, আর এক্সট্রা করে একটা r এর ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ করতে হবে। তাহলে আশা করি NCR আর NPR এগুলো কেন এরকম আসলে এটা কিন্তু এখন দেখতে যাও না, এখন জাস্ট আমরা ফর্মুলা দেখে নিলাম, যতটুকু বেশি লাগতো আমি তো বলে দিছি, এমসিকিউ সলভ ক্লাস হইয়া। এখন আমার এই NPR আর NCR দুইটার মধ্যে একটা সম্পর্ক দরকার। খেয়াল করো, NPR কে একটা এক্সট্রা r এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলে কিন্তু NCR ফিরে পাওয়া যায়, তাই না? তাহলে সম্পর্কটা কি এরকম না, যে আমরা NPR কে একটা r এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে NCR। আরো বেটার হয় এভাবে লেখা, যে NPR বেসিক্যালি কিছুই না, NCR ইন্টু হচ্ছে r এর ফ্যাক্টোরিয়াল। এবং এটাই কিন্তু ভাইয়া এতক্ষণ তোমাদেরকে বলতেছিলাম যে বিন্যাসের মধ্যে আসলে সমাবেশ করা লাগে, করে দেন সাজাতে হয়। দেখো আমি 3টা থেকে 2টা জিনিস আগে বাছাই করব, 3C2 এই উপায়ে বাছাই করলাম NCR, তারপর ওই দুইটাকে সাজাবো, দুইটাকে সাজানো যায় হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল উপায়, বা rটাকে সাজাবো r ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে বিন্যাস করতে হলে দুইটা কাজ করতে হয়, আগে সমাবেশ তারপরে বাছানো। এবং দেখো দুইটা পরস্পরের মধ্যে গুণ আকারে আছে, কারণ পুরো কাজটার আংশিক দুইটা পার্ট, আলাদা আলাদা দুইটা স্টেপ, দ্যাটস ওয়াই এদের মধ্যে গুণ হয়েছে। আশা করি সম্পর্কটা বুঝছো। আর যাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা কম, একটু মনে করাই দিয়ে দেখো খেয়াল করে, 4 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে এক এক করে কমাইতে থাকবা 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। আমি যদি লিখি 5 এর ফ্যাক্টোরিয়াল কি হবে বলো? 5 4 3 2 1, দ্যাটস ইট। একটু খেয়াল করো, আমি বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে? আমাকে একটু কি তুমি বলতে পারবা এটা কিসের মতো লাগতেছে? এই যে উপরে লেখা 4 এর ফ্যাক্টোরিয়ালের মতো না? তাহলে আমি পরের লাইনে দেখো রিপ্লেস করতে পারি 5 ইন্টু বাকিটুক আসলে বোঝায় 4 এর ফ্যাক্টোরিয়ালকে। দেখো তো এইভাবে লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। আরেকটা জিনিস লিখবো, চলো আমি একটু আলাদা করে নিচে 3 এর ফ্যাক্টোরিয়াল লিখি। চলো 3 এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 2 1, কি বললাম? 3 থেকে শুরু হবে, এক এক করে কমাবো 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল পরপর। ওকে, এখন আমি আবার এটাকে একটু অবজার্ভ করবো, খেয়াল করে দেখো এই 3 2 1 কার মতো লাগতেছে? 3 2 1 কি 3 এর মতো লাগতেছে না? তাহলে আমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারতাম, ঠিক আছে 5 আছে, এরপরে 4ও আছে, কিন্তু এরপরে যে 3 2 1 সেটা আসলে 3 এর ফ্যাক্টোরিয়াল বোঝায়। তাহলে কি বুঝলাম? আমি একটা বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়াল দিয়ে ভেঙে লিখতে পারি, বাট সেটা কিভাবে? ফর এক্সাম্পল আমাদের কাছে n এর ফ্যাক্টোরিয়াল আছে, সেটা সমান আমি লিখতে পারবো n লিখলাম, 1 কমায় দাও, যদি থেমে যাও, থেমে গেলে ওইখানে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। দেখো আবার লিখি পরেরটায়, n লিখলাম, 1 কমাও n মাইনাস 1, থামি নাই, আরো 1 কমাও n মাইনাস 2, এখন থাইমা যাবো, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিই। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ সামনে এমসিকিউতে প্রচুর আসবে বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ। যেখানে দেখো টেকনিকটা এরকম, আমি শুরু করব, যেখানেই থামবো সেখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে থামতে হবে। তাহলে বলো তো, আমি যদি n-3 তে থামতাম কি করতাম? n-1 n-2 দেন n-3 তে গিয়ে ফ্যাক্টোরিয়ালে গিয়ে থেমে যেত। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পেরেছো। আর ছোটখাটো কিছু জিনিস জেনে রাখো, ধরো ফর এক্সাম্পল 0 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 1, এটা হেল্প করবে দেখবে অনেক ক্ষেত্রে। আর 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1, এই আর কি। সো প্রথম 10 মিনিট আমরা অনেকটুকু ওভারভিউ করে ফেললাম, 10 মিনিট হয়েছে কিনা জানি না। এখন চলো আমরা কিছু এমসিকিউ দেখবো। তো শুরুতেই হচ্ছে এই যে ফর্মুলাগুলো শিখলাম না, এই ফর্মুলা রিলেটেড দেখো, এগুলো সবই কিন্তু বোর্ডে আসা কোয়েশ্চেন। প্রথমত আমি লাস্টেরটাই করবো, এটা মাত্র আমরা করছি, যে সমাবেশ করো NCR, তার সাথে আর এর ফ্যাক্টোরিয়াল গুণ করে ফেলো, মানে যতগুলা বাছাই করছো তার ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করো, মানে সেটা সাজাচ্ছ, এটা সমানই আসে NPR এর সমান। এটা আমরা দেখছি, এটা কারেক্ট। আর এই দুইটা অ্যাকচুয়ালি অন্য কনসেপ্ট, মানে এটা করা যাবে, এবার লেন্দি হবে। সো এটা হলো আমরা দ্বিপদী বিস্তৃতি অধ্যায় যখন পড়বো তখন দেখবে, এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, প্যাসকেলের ত্রিভুজ থেকে এটা আসে, বুঝছো? আপাতত জেনে রাখো এটা কারেক্ট আছে। আর এইটা হলো, এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। আজকের ক্লাসে একটু পরের দিকে আমরা পড়বো সম্পূরক সমাবেশ, তো তখন দেখবা এটা হচ্ছে কারেক্ট। এটা কনসেপ্টটা এরকম যে NC
এই দেখো এখানে যেটা বসাইছো সমান হবে এনসি, এই দুইটার পার্থক্য অর্থাৎ এন মাইনাস আর। একটা এক্সাম্পল দিই, ধরো 11C4 সেটা হবে 11C, 11 আর 4 এর বিয়োগফল বা পার্থক্য কত 7, এটার সমান। বুঝতে পারছো এই প্রপার্টিটা, এটাকে সম্পর্ক সমাবেশ বলে। এটা কেন ঘটে আমরা আজকে ক্লাসে দেখবো, আর যারা পড়ছো তারা তো জানোই। তার মানে এই এমসিকিউ হচ্ছে সবগুলাই কারেক্ট। ওকে, পরেরটাই যাই খেয়াল করে দেখো। সিমিলারলি বিন্যাস মানে হচ্ছে সমাবেশ করো পরে সাজাও, কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে, আর এর ফ্যাক্টোরিয়াল, তাই না? যতগুলা বাছাই করছো ততগুলাকে কিন্তু সাজাচ্ছ, এটা কারেক্ট। এটা তো মাত্রই দেখলাম সম্পূরক সমাবেশ, এই দুইটাই কারেক্ট। আর এইটা একটু করি আমরা, চলো দেখি। এনপিএন সমান কি, ফর্মুলা কি শিখলাম? উপরে এন এর ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। মাত্র ফর্মুলা দেখে আসছি, ফর্মুলা কিন্তু নোট ডাউন করো। এন মাইনাস আর, আর এর জায়গায় দেখো এন আছে, তাহলে এন মাইনাস এন কত হয়ে গেল 0 না? মাত্র কি শিখে আসলাম? 0 এর ফ্যাক্টোরিয়াল মানে 1, দ্যাট মিনস এটা এন এর ফ্যাক্টোরিয়াল চলে আসে, এটা কিন্তু কারেক্ট। এবং দ্যাটস ওয়াই দেখবা আমরা এইখানে বিন্যাস যখন করছিলাম, দেখো তুমি আর সংখ্যক বস্তুকে বাছাই করলা, সমাবেশ করলা, তারপর সেটাকে আর এর ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন গুণ করতেছো? কারণ ধরো আরটা বাছাই করতেছো, আরটার মধ্যে থেকে আরটাকেই সাজাচ্ছ, তোমার তো বাছাই করা শেষ, আরটা আছে, ওই আরটাকে এখন সাজাবা, মানে আর পি আর সাজানো মানে কিন্তু বিন্যাস। আর পি আর কি হয়ে যাবে? আর এর ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ওয়াই এটা দ্বারা গুণ হয়। বুঝছো? যারা পড়ছো তারা তো জানোই, আশা করি বুঝেছে। এইগুলা বেশি ইম্পর্টেন্ট। এখন যে দুইটা প্রশ্ন করব এইগুলা বোর্ডে আসার জন্য বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলা বোর্ডে এটা দিয়ে দিবে। ফ্যাক্টোরিয়াল ভাঙাতে হয় আমাদের। দেখো আমাদের এটা সমান 4 দেওয়া, এন এর মান বের করতে বলছে। বিশ্বাস করো এই টাইপের ম্যাথে জাস্ট বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালে ভাঙাবো, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। বলো তো এখানে কোন ফ্যাক্টোরিয়ালটা বড়? আমি স্টুডেন্ট পড়াইতে গেলে সবাই খালি কেন জানি বলে ভাইয়া এটা বড়। কেমনে এটা বড় হয়? এন বড় নাকি এন মাইনাস 1 বড়? এন বড় না, চোখে দেখে মনে হয় এটা বড়। এন এর থেকে 1 কমে গেছে, বড় কিন্তু এন। তাহলে এন কে ভাঙাতে হবে, বুঝছো? এন কে ভাঙাতে হবে, এন একটু লিখে রাখো নোট যারা করতেছো। তাহলে আমরা এন কে ভাঙাবো, বলো তো কি শিখছিলাম? ভাঙাতে হলে এক এক করে কমাবো, যেখানে থামবো সেখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিব। চলো লিখি, 3 ইন্টু এন, এক করে কমাই এন মাইনাস 1, আর যাওয়ার তো দরকার নেই, যে এন মাইনাস 1 তো আছে, তাহলে থেমে যাও, থামলে ওখানেই ফ্যাক্টোরিয়াল। বুঝছো টেকনিকটা? ওকে, 4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এত সমান 4। তাহলে তাকিয়ে দেখো, খুব ইজিলি আমরা এই দুটাকে ক্যান্সেল আউট করে দিব। অ্যান্ড দেন তোমার বুঝে ফেলার কথা, এই 4 এর ফ্যাক্টোরিয়াল এর মধ্যে ভ্যালু আমরা পেয়ে যাব, এটা ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এন সমান হবে 4 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 3। এগুলো ক্যালকুলেটরে করবো, আমি তো করে দেখাচ্ছি। দেখো 4 4 3 2 1 আর নিচে হচ্ছে 3। এমসিকিউতে কিন্তু এত কিছু করবাও না। কেন এরকম হইলো? এই যে 4 এর ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে 1 পর্যন্ত, তাহলে 3 3 কাটা, 4 4 16, 16 দুগুণে 32, আনসার হবে জাস্ট সিম্পলি 32। কুইকলি করে ফেলবে, এত টাইম নেওয়ার তো যাবে না এমসিকিউতে, জাস্ট বুঝাচ্ছি দেখে করাইছি। বুঝেছো? এই যে দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট, জাস্ট ফর্মুলায় ভাঙাও, আর কোনো কাজ নেই। ভেরি 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 ইম্পর্টেন্ট। কয়টা স্টার যে দিব, মন ভরবে না স্টার দিল, চলে আসতেছে তোমাদের পরীক্ষায়। ওকে, কি বলা? np3 ইন্টু 5 সমান হচ্ছে np4। চলো সলভ করি। কি হবে? ফর্মুলা কি ছিল? উপরে n এর ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r, আর এর জায়গায় কত 3, এই এত ইন্টু 5 আছে, সমান উপরে n এর ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস 4, কারণ কি n মাইনাস r। এই তাকিয়ে দেখো n কিন্তু চটকে গিয়েছে, এই যে চলে গিয়েছে। এখন এই দুইটা ফ্যাক্টোরিয়ালে কে বড় কে ছোট? বড়টাকে ছোটতে নিব। বড় কিন্তু n মাইনাস 3, 4 দেখে বললো না, 4 বিয়োগ চলে গেছে, ওটা আরো ছোট, তাহলে n মাইনাস 3 কে ভাঙাইতে হবে। যারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তারা দেখো দেখেই বুঝবা, ভাই আমি তো ইন্ডিয়ান লিখবই যে n মাইনাস 3 রাখলাম, 1 কমাবো, মাইনাস 3 থেকে 1 কমলে মাইনাস 4, থেমে যাবো এখানেই ফ্যাক্টোরিয়াল, ওই যে পাশেরটার সাথে কেটে যাবে, তাহলে এত লেখার তো কিছু নাই, তাও আমরা লিখি আর কি, এই কাটা। তাহলে বলো তো কি থাকলো? এটা ওই পাশে নিয়ে যাও, n মাইনাস 3 সমান 5, n এর মান সিম্পলি 8, as simple as that। এমসিকিউতে কিন্তু এত টাইম না, একটা ক্রাইম, বুঝেছো? n এর মান কিন্তু 8, এন্ড ইভেন এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। এই ইকুয়েশনটা তুলবা, x দিয়ে রাখবা n এর জায়গায়, অপশনগুলো বসাবা ক্যালক দিয়ে, যেটা উত্তর মিলবে সেটাই কারেক্ট। দ্যাটস ইট। আমরা যেমন দেখো এটা ছোট ছিল দেখে ক্যালকুলেটরে যাই নাই, বাট এই দেখো এইটা বিশাল বড়, এটা যদি তুমি সলভ করতে যাও অনেক টাইম লাগবে। খেয়াল করে দেখো, তোমার কষ্ট করে আগে কি করতে হবে, 2n প্লাস 1 এইটার ফ্যাক্টোরিয়াল, কারণ কি n এর ফ্যাক্টোরিয়াল বসে উপরে, নিচে n মাইনাস 1, এটা হলো n, এখান থেকে আবার মাইনাস, সরি 1 কেন বলতেছি, n মাইনাস r, এটা n, এই যে r, তাহলে এখন আবার n এর থেকে r বিয়োগ যাবে, এইটার আবার ফ্যাক্টোরিয়াল, দেখো কত টাইম লাগতেছে, সেটা ডিভাইডেড বাই, আবার এখানে ফর্মুলা করবা, এত সমান 3/5, তারপর আবার ফ্যাক্টোরিয়াল ভাঙাবা। এগুলো জানো সিকিউর ক নাম্বারের ম্যাথ, বা মাঝে মাঝে খতেও দিয়ে দেয় 4 মার্কে, এটা দিছে এমসিকিউতে। এত টাইম নেওয়া যাবে না, এটা আমরা ক্যালকুলেটরে করবো। আমি একটু মনে রাখি, দাঁড়ো কি কি আছে, 2n প্লাস 1 n মাইনাস 1, আচ্ছা দাঁড়া আমি ক্যালকুলেটর নিয়েই আসি,
ক্যালকুলেটর নিয়ে আসি। আমার ক্যালকুলেটরটা একটু অসুস্থ, তো ওই যে সাইডে চলে গেছে। আমি এখানে এডিটের সময় একটু ক্রপ করে দিতে বলবো এডিটরকে, তোমরা জাস্ট দেখো আমি কি করতেছি। এই যে দেখো পারমুটেটস বাটনটা, এটা কিন্তু হলুদ কালার, তাই আমরা শিফট দিয়ে এটা ব্যবহার করব। ওকে, খেয়াল করো কি কি আছে। ফ্র্যাকশন নিয়ে নিয়েছি, তো রেশিও বলছে, তাহলে আমরা টোয়াইস এক্স, এন কে দেখছো এক্স দিয়ে লিখলাম আলফা দিয়ে, +1 এটা দিলাম, তারপর শিফট দিয়ে পি, এই যে এন পি, দেন কি আছে আর, আর এর জায়গায় কত এক্স মাইনাস 1, তাহলে এই দিলাম এক্স মাইনাস 1। উপরের কাজ শেষ, নিচে আসো। কত ফাস্ট হচ্ছে, তোমরা তো হাতে আরো ফাস্ট করবা। টোয়াইস এক্স মাইনাস হচ্ছে 1, তাই না? এরপর আবার পারমুটেটস চিহ্ন, সরি আলফা না শিফট, পারমুটেটস কি আছে এক্স, শিফট দিয়ে এক্স দিয়ে দাও, হয়ে গেল। আলফা দিয়ে, সরি ভুলে গেছিলাম। দেখো এইটা সমান আসতে হবে 3/5। চলো ক্যালক বাটনে যাবো, যে অপশনগুলো বসা, প্রথমে 1 না হয়নি, আবার ক্যালকে যাও, যে এবার বসা হচ্ছে 3, এবারও হয়নি, আবার ক্যালকে যাও, যে এবার বসা হচ্ছে 4, দেখো এক্স্যাক্টলি 3/5 চলে আসছে। আমি তোমাদের বুঝায় বুঝায় করলাম, তাও দেখো আমার কতক্ষণ লাগছে। তাহলে 4 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এগুলো কখনো হাতে করবা না, ইভেন তুমি চাইলে এটা ওইভাবে করতে পারতা, এটা মোটামুটি ছোট ছিল, এটা হাতে হাতেই করা যাইতো, বাট এটা মাস্ট ক্যালকুলেটর, মাস্ট ক্যালকুলেটর। এবং আমি কিন্তু ইএস প্লাস দিয়ে দেখাইছি, তোমাদের তো সিডাব্লিউ ইএক্স এই সবগুলোতে ইজিলি করা যাবে। মাস্ট ক্যালকুলেশন কেন বললাম বলো তো, মাস্ট ক্যালকুলেটর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম যে টাইপ ফর্মুলা রিলেটেড, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এরকম পারমুটেশন বা কম্বিনেশন দেওয়া থাকতে পারে, এবং এগুলোর ফর্মুলা রিলেটেড ইকুয়েশন রেশিও থাকবে, ফর্মুলা ভাঙাবো, ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন করবো, আনসার শেষ। মাঝে মাঝে ক্যালকুলেটর ইউজ করবো, কারণ অনেক লেন্দি ক্যালকুলেশন চলে আসতে পারে। আর বেসিক এই যে ফর্মুলাগুলা কোনটা কারেক্ট, এগুলো রিলেটেড বহুপদী সমমিতি সূচক তো আসেই। এবার আমরা যাবো আমাদের বিন্যাস সংক্রান্ত যে টাইপ, সেটা। এই টাইপের সমস্যা হয় কি, তুমি তো প্রশ্ন দেখবা, দেখার পর ঝামেলায় পড়বো, আমার কি বিন্যাস হবে না সমাবেশ হবে, বুঝবো কিভাবে? সো এটাই জাস্ট বোঝা লাগবে, পরীক্ষা তো বলে দিবে না যে এটা বিন্যাস করো, তাই না? খেয়াল করো কি বল, 8টা ভিন্ন রং আছে, সেটা দিয়ে তুমি 5টা পতাকা, মানে 8টা কালার থেকে 5টা পতাকা নিবা, 5টা কালার করবা। এখন সিগন্যাল যে গঠন করতেছো সেটা কত উপায়ে করা যায়, এখানে জাস্ট 5টা কালার বাছাই করলেই কিন্তু হবে না। তুমি ধরো 5টা কালার বাছাই করলা, এখন একবার এই কালার এখানে, আরেকবার ও আরেক জায়গায়, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন উপায়, কারণ সিগন্যালের বেলায় কিন্তু কালারের ক্রম ম্যাটার করতেছে। দ্যাট মিনস এটা অবশ্যই বিন্যাস, বাছাইকরণ না, সমাবেশ না। তাহলে 8টা থেকে 5টা, NPR 8P5, বলো এর থেকে সহজ কিছু হইতে পারে? কতক্ষণ লাগবে? জাস্ট এমসিকিউ ভরাট করতে যে টাইম লাগে। 6 জন বালক 4 আসনের একটা বেঞ্চে কতভাবে বসতে পারে? একটা বেঞ্চ আছে, সিট আছে 4টা, তাহলে 6 জন থেকে 4 জন আসবে, জাস্ট বসলেই হলো না। এটা কিন্তু ধরো একই 4 জন, ওরাও কিন্তু আবার অনেকভাবে বসতে পারে নিজেদের মধ্যে ক্রম এদিক সেদিক করে, তাহলে এটাও কিন্তু বিন্যাস। 6P4 NPR, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটাই যে খেয়াল করো, একটা ঘনকের পৃষ্ঠ, ঘনকের পৃষ্ঠ কয়টা? 6টা। সেই 6টাকে তুমি 6টা কালার করবা, এটাও তো যে পতাকাটার মতো কালারের বিষয়। তাহলে 6টাকে 6টা কালার করা যায় হচ্ছে 6P6 উপায়। আর মনে করে দেখো, একটু আগে শিখছিলাম, এটা মানে কি n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। ওই দেখো উপরে 6 নিচে 0, আর 0 এর ফ্যাক্টোরিয়াল মানে 1। দ্যাট মিনস এটা একই সাথে কিন্তু দুইটা আনসার প্রডিউস করবে, এটা এবং এটা। অপশন দেখো দুইটাই কিন্তু আছে, কম্বিনেশনটা হবে এটা রং। তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। পরেরটায় যাচ্ছে, এবার হলো বিন্যাসেরই শব্দ গঠন সংক্রান্ত, মানে আগেরগুলো কোনো কেসে পড়ে না, বিবিধ, জাস্ট দেখে বুঝতে হয় বিন্যাস হচ্ছে নাকি সমাবেশ হচ্ছে। বুঝলাম। এখন আমরা যাবো বিন্যাসের অনেক বড় একটা টাইপ, সেটা হচ্ছে শব্দ গঠন সংক্রান্ত। কারণ শব্দ গঠন কিন্তু পিওরলি বিন্যাস। একটু আগে দেখলাম এ বি লেখা যে কথা, বি এ কিন্তু অন্য কথা, দুটো আলাদা আলাদা শব্দ। এখানে মিনিংফুল না, অ্যাকচুয়ালি মিনিংফুল না, বাট আমরা চিন্তা করতেছি, রাইট? খেয়াল করে দেখো, ব্যানানা এই শব্দটির সবগুলা বর্ণ নিয়ে তুমি কতগুলো শব্দ গঠন করতে পারবা? বলো বর্ণ কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা থেকেই 6টা নিচ্ছে। একটু আগে কি শিখছিলাম বলো তো? 6টা থেকে 6টা নেওয়া মানে 6P6। এগুলাকে এখন থেকে ডিরেক্টলি লেখা শিখবা, যে 6 ফ্যাক্টোরিয়াল। এখন এত ভাঙাবা না, ডিরেক্টলি বুঝবা যে 6টা থেকে 6টা নিলেই সেটা 6 ফ্যাক্টোরিয়াল চলে আসে। NPN মানে হচ্ছে n এর ফ্যাক্টোরিয়াল। আমি আরো কয়েকটা লিখে দিই, তাই না? NPN এটা হলো n এর ফ্যাক্টোরিয়াল। যদি থাকতো NCN সেটা হয়ে যায় 1 এর সমান। আবার NP0 এটাও 1, এরপরে এটাও না, মানে এটাও 1। আবার NC0 এটাও হচ্ছে 1। এগেইন লাস্টে একটা কি বাকি থাকে বলো? NP1। এগুলো থেকে অনেক ক্ষেত্রে লাগে, এগুলো ডিরেক্টলি মনে রাখো। ওই ফর্মুলাটা দিয়েই কিন্তু আসছে, ওই ফর্মুলাটা প্রয়োগ করেই আসছে। আমি জাস্ট সামারি আকারে এই 3 জোড়া দিয়ে দিলাম, অনেক ক্ষেত্রেই কাজে লাগে। আচ্ছা, আমাদের শব্দ গঠন কিন্তু শেষ হয়নি। তাহলে শব্দ গঠনের সবগুলো শব্দ আমরা নিচ্ছি 6টা থেকে 6টা, 6 ফ্যাক্টোরিয়াল। আর মনে রাখবো, যদি রিপিটেশন থাকে, রিপিটেশন থাকলে যতগুলো রিপিটেশন থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। বুঝতেছি? তো রিপিটেশন কি কি আছে খেয়াল করো। এ আছে একবার, দুইবার, তিনবার, তাহলে এটাকে 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এগেইন শেষ হয় নাই, আমাদের কিন্তু এনও আছে দুইবার,
তাহলে আবার 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ করতে হবে। টেকনিকটা বলো বুঝছি কিনা। উপরের পার্টটা আগের মতোই, জাস্ট রিপিটেশন থাকে, একই জিনিস ডাবল বার থাকে। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস পড়ছিলাম, এনপিআর সেম চলে আসছে দেখে এই কাহিনী করতে হয়েছে। এটা ক্যালকুলেশন করো, কত হবে? 6 ফ্যাক্টোরিয়ালকে 2 এর ফ্যাক্টোরিয়াল আর 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও। তাহলে আমি করতেছি 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 60 আসবে। বুঝছো, এটা কিন্তু 60 আসবে। কোন কালার নিলাম? আশা করি বুঝছো। তাহলে শব্দ গঠন একদম বেসিক টাইপ হলো প্রথমত এইটা, সরাসরি সবগুলো বর্ণ নিয়ে আমরা করে দিবে। দেখো আরেকটা আছে ডেস্টিনেশন। এই শব্দটার বর্ণগুলো মানে আমরা ধরে নিব সবগুলাই বর্ণ নিয়ে আমরা কত উপায়ে শব্দ গঠন করতে পারি। চলো গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, তো সবগুলো অপশনই 11 ফ্যাক্টোরিয়ালই আছে, এই দুইটা বাদ, তাই না? 11 ফ্যাক্টোরিয়াল লাগবে। তাহলে 11টা থেকে 11টা কি হবে? 11 ফ্যাক্টোরিয়াল। রিপিটেশন খুঁজে বের করো, কি কি রিপিট আছে, কি কি রিপিট আছে খুঁজে বের করো। আমি আই দেখতে পাচ্ছি, আই হলো 1 2, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ইনটু, আমি টিও দেখতে পাচ্ছি, দেখো ডেস্টিনেশন, টিও আছে 2 বার, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ। যেহেতু অপশনে দেখো আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল, মানে আরেকটা কিছু রিপিট আছে, একটু ভালো মতো দেখো যে এন, এনও কিন্তু 2 বার আছে, তাহলে আরও একবার 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বলে এগুলো এমসিকিউতে করতে কি একেবারেও টাইম লাগার কথা? জাস্ট একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে ভালো মতো। দ্যাটস ইট। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ডিউতে আসছিল। রাজশাহী শব্দটার অক্ষরগুলোর ক্ষেত্রে যে বিন্যাস সংখ্যা, সেটা বরিশাল শব্দের বিন্যাস সংখ্যার কে গুণ, কে এর মান কত? তাহলে আমরা আগে রাজশাহীটা বের করি। চলো, 1 2 3 4 5 6 7 8, তাহলে রাজশাহীটা হবে কি 8 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কতগুলো রিপিট, দেখো এ আছে, এ আছে, 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ইনটু, আর তো একবারই আইও একবারই আছে, আর কোনটা 2 বারই, যে এইচ, এইচ কিন্তু 2 বার আছে। এছাড়া আমাদের আর জে এস আই সব একবার করে। ওকে, এটা হলো রাজশাহী। চলো বরিশাল করি, 1 2 3 4 5 6 7, এবার হবে 7 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কোনটা কোনটা রিপিট, দেখো এ আছে 2 বার, এ আছে 2 বার, আর কি কিছু রিপিট আছে? বি আর আই এ, এ তো নিসি এস এল, না আর কেউ রিপিট নেই। তাহলে জাস্ট ক্যালকুলেটর নাও, ডিভাইড করো, রাজশাহীকে বরিশাল দ্বারা ভাগ করো। তাহলে কি করব? 8 এর ফ্যাক্টোরিয়াল ভাগ, এই দুটো মিলে কিন্তু 4, এই এটাকে আবার ভাগ করব হচ্ছে 7 এর ফ্যাক্টোরিয়াল, গুণ করে দিব হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, এটা করলে কে এর মান 4 আসতেছে। হ্যাঁ, 4 গুণ হচ্ছে কে এর মান 4। তাহলে বেসিক্যালি এখানে এক ম্যাথের মধ্যে তোমাকে 2 বার খাটাইলো, 2 বার করাইলো, বাট ইজি। সবগুলা বর্ণ নিছো, যতগুলা বর্ণ ততর ফ্যাক্টোরিয়াল, যেটা রিপিটেশন ঘটবে সেগুলো দিয়ে ক্রমান্বয়ে ভাগ করতে থাকবে, অবশ্যই ফ্যাক্টোরিয়াল দ্বারা। আশা করি বুঝছো। পরেরটায় যাচ্ছে, দেখো অ্যাবসিসা এই শব্দটার, সরি হ্যাঁ অ্যাবসিসাই তো শব্দটির অক্ষরগুলোকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়। এখানে আবার এক্সট্রা একটা কথা বলছে, দেখো পুনর্বিন্যাস, এবং কয়টা বর্ণ নিছো কিছু বলে নাই। দ্যাট মিনস এতটুকু আমরা শিওর যে সবগুলাই বর্ণ। তাহলে এতক্ষণের মতো আগে করি, চলো কি হয়েছে দেখো। বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ থেকে আমি 8টা বর্ণই নিব, সাজানো যায় এই ফ্যাক্টোরিয়াল উপায়। কয়টা রিপিটেশন আছে খেয়াল করো, এ আছে 1, এ আছে 2, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরপরে আর কি আছে দেখো, এস আছে 1 2 3, আল্লাহর দুনিয়া সব এস নিয়ে বসে আছে, দেখছো এলো 3 এর ফ্যাক্টোরিয়াল। আর কি কিছু রিপিট আছে? বি সি আই, না আর কিছু রিপিট নেই, এটাই আসতেছে। খেয়াল করো, আমাকে বলছে পুনর্বিন্যাস, মানে পুনরায় বিন্যাস করবা। অলরেডি কিন্তু একটা এক্সিস্টিং আছে, দ্যাট মিনস এটা বাদ দিয়ে আরো কত উপায় আমাদের যেটা বের হইছে, এটা মোট, এটা সহ। তাহলে পুনর্বিন্যাস বললে যেটা আছে সেটা বাদ দিতে হবে, সেটা বাদ দিয়ে করবো। এর মানে কিন্তু অনেকে মুখস্থ করে, পুনর্বিন্যাস বললে যা বের করছি তার থেকে 1 বিয়োগ করবো। অলওয়েজ না, তোমাকে যেই শর্ত দিছে সেই শর্তটা যদি এখন পূরণ করে থাকে, আমাকে এখন কোনো শর্তই দেয় না, তাহলে এখনের যে শব্দটা এটাও তো ওই সবগুলো উপায়ের একটা, বা পূরণ করতেছে, শর্ত পূরণ করতেছে, তাই আমি একটা বাদ দিয়ে দিলাম। তাহলে পুনর্বিন্যাস মানে কি? বর্তমানটা বাদ দিয়ে আরো কত উপায় করা যায়, তাহলে জাস্ট এখান থেকে 1 বাদ দাও, এক বাদ দাও। দেখো কত আসে, আমার ক্যালকুলেটর নিয়ে 8 এর ফ্যাক্টোরিয়াল, সেটাকে ভাগ করব 2, ভাগ করব 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে, 1 বিয়োগ করব 3359। এই যে অনেকেই কিন্তু এটা দাগায় চলে আসবে, উত্তর আসবে হচ্ছে 3359। আশা করি বুঝছো। এছাড়া পুনর্বিন্যাসে কোনো ডিফারেন্স নাই। খেয়াল করো, এবার হলো কিছু শর্ত দিয়ে দিছে, স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন করা যাবে না, মানে স্বরবর্ণ যেখানে আছে সেখানেই থাকবে। স্বরবর্ণ মানে ভাওয়াল, বুঝছো, ভাওয়াল আর কনসোনেন্ট, এই আর কি। আমি চলো আগে লিখি, আমি একটু লিখে ফেলি, ডি আই এফ এফ ই, ডিফা আর ই এন টি, ডিফারেন্ট। খেয়াল করো স্বরবর্ণ কোনগুলা, ভাওয়েল কোনগুলা? আই একটা ভাওয়েল, এ ই আই ও ইউ, ই একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আর কি কোনো ভাওয়েল আছে? এ ই আই ও ইউ, আমি কি আর কোনো ভাওয়েল দেখতে পাচ্ছি না? না, এগুলাই ভাওয়েল। তাহলে ভাওয়েল বাদ দিয়ে কয়টা বর্ণ আছে খেয়াল করে দেখো তো, 1 2 3 4 5 6। তাহলে এটা কি এমন না যে যেই 3 জন অবস্থান পরিবর্তন করবে না, ওরা তো আগের জায়গায় বসে আছে,
তার আর বিন্যাসের অংশই না। তাহলে আমার আছে 6টা, ওই 6টাকে আমি সাজাচ্ছি, 6টা থেকে 6টা সাজানো যায় 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে এটা কিন্তু আনসার হবে বেসিক্যালি 6 ফ্যাক্টোরিয়াল। আর একটা ঝামেলা আছে, কি ঝামেলা? আমার কিন্তু রিপিটেশন করতেছে। কি রিপিটেশন? দেখো f আছে 2বার, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর কি কিছু রিপিট আছে? d আর nt, আর কিছু নেই। তাহলে এটাই কিন্তু আসতেছে আনসার। বাট ওই যে পুনর্বিন্যাস কথাটা বলছে, তাহলে কারেন্টলি যেটা আছে এটা তো একটা শব্দ যেখানে সর্বর্ণগুলো তাদের অবস্থানে ফিক্সড আছে, এটা বাদ দিয়ে বাকিগুলা, তাহলে এইখান থেকে কিন্তু 1 বাদ দিতে হবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে 2 দ্বারা ভাগ করো, জাস্ট 2 এর ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 2ই, তাই না? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2, সেটা থেকে 1 বিয়োগ করো, 360 থেকে 1 বিয়োগ মানে 359, 360 কিন্তু হবে না। তাহলে একটু শর্টকাট বের করে দিই, যদি বলে কারো অবস্থান ঠিক রেখে তাকে বাদ দিয়ে বিন্যাস চিন্তা করব, নোটের মধ্যে লিখে রাখো, কারো অবস্থান ফিক্স থাকলে তাকে বাদ দিয়ে বিন্যাস করবো, কারণ সে বিন্যাসে আসেই না। বুঝতে পারলাম? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কঠিন কিছুই না কিন্তু, এগুলো সব বোর্ড কোয়েশ্চেন। পরেরটাই যাই, দেখো কম্বিনেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, এগেইন সেম কথা। চলো শুরু করি এখান থেকে। এখন দেখি স্বরবর্ণ কোনগুলা। ও হইল স্বরবর্ণ, আই স্বরবর্ণ, এ স্বরবর্ণ, আই, ও বাপরে বাপ, এবার ভালোই স্বরবর্ণ আছে কিন্তু। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা? আবার চেক দিয়ে দাঁড়াও, 1 2 3 4 5 6টা ব্যঞ্জন বর্ণ। তাহলে এগেইন 6 এর ফ্যাক্টোরিয়াল হবে। বাট দেখো কোনটা রিপিট আছে কিনা, সি এম বি এন, হ্যাঁ এন দেখো 2বার আছে, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা তো আগেরটাই। আবার বলছে পুনর্বিন্যাস মানে বর্তমানে এটা বাদ দিয়ে -1, সেম আনসার, তাই না? ওই যে 360 -1 359। বুঝতে পারলাম? ম্যাথ আলাদা, শব্দ আলাদা, কিন্তু কেন জানি কোইন্সিডেন্টলি আনসারটা মিলে গেছে আর কি। ওকে, পরেরটাই যাচ্ছি, খেয়াল করো, আমাকে বহুপদী দিয়ে দিচ্ছে, একটু কষ্ট করে করতে হবে। দেখো ডোমেইন শব্দটা পুনর্বিন্যাস সংখ্যা, আগে দেখি কোনো রিপিটেশন আছে কিনা। দেখো কোনো রিপিটেশন নাই, 1 2 3 4 5 6, তাহলে 6টা থেকে 6টা সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়। বাট চাইছে পুনর্বিন্যাস, এখান থেকে -1 করতে হবে, তাহলে 720 -1 কত হইল? 719 গেল। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণ কোনটা কোনটা দেখো, স্বরবর্ণ হচ্ছে আমাদের ও, এ, আই, এরা বাদ দিলে আর 3টা থাকে, 3 এর ফ্যাক্টোরিয়াল, কারণ স্বরবর্ণ বাদ, বাকিদের নিয়ে চিন্তা করবো। 3টা থেকে 3টা সাজাবো, 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল, উত্তর কত? 6। সমাবেশ সংখ্যা কিন্তু মজার জিনিস, সমাবেশ সংখ্যা কত হবে? এই সবগুলা বর্ণ থেকে সমাবেশ করবো, মানে 6টা থেকে 6টা আমরা কিন্তু শিখছিলাম। NCN, এটার আনসার হয় হচ্ছে 1, এটা 6 ফ্যাক্টোরিয়াল কিন্তু কারেক্ট না, ভুল, এটা উল্টা বিন্যাস সংখ্যা এটা হতো। তাহলে কারেক্ট হচ্ছে 1 আর 2। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা যাচ্ছি, ইঞ্জিনিয়ারিং শব্দটির বিন্যাসে কতগুলিতে ই অক্ষর 3টি পাশাপাশি স্থান দখল করবে? দেখো পাশাপাশি মানে কি? পাশাপাশি মানে ধরো এরকম যে ভাইয়া ই ই এন জি, বাকি সব অন্য জায়গায় আছে, আর এটা ই আলাদা, এটা কখনো পাশাপাশি না। পাশাপাশি মানে 3টাই একদম সাথে বসে থাকবে, বাকি সব তাদের ইচ্ছা মতো আছে, যে বাকি বর্ণগুলো দেখো আমি লিখতেছি যা ইচ্ছা হোক, বাট এই 3জন গ্রুপ আকারে একসাথে থাকবে, এটা একটা গ্রুপ। সো যখনই এরকম পাশাপাশি থাকার কথা বলবে, কি করবে? একটা বস্তা চিন্তা করবে। এখানে আর 3টা ই বলে কিচ্ছু নাই, কি আছে? একটা বস্তা আছে, ওই বস্তার মধ্যে অনেকগুলা ই, ই এর চিন্তা বাদ, এই পুরোটা মিলে একটা এন্টিটি চিন্তা করবে, পুরোটা একটা বক্স, 3টা ই মিলে একটা আছে। কথাটা বুঝলাম? আমি আবার বলতেছি, দেখো আবার বলতেছি, আমাদের এখানে কি ঘটছে? ই এন জি আই এন, আবার আছে ই ই, এরপর আছে আর আই এন জি, এই তো ইঞ্জিনিয়ারিং শব্দটা। আমরা কি করব? এই 3টাকে একটা বর্ণ চিন্তা করব, কারণ আলাদা করলেই তো ওরা অন্যান্য পজিশনে চলে যাবে। আমি যদি ওদেরকে একসাথে রাখি, তাহলে কি হবে? এই পুরোটা নিয়ে নিয়ে আমি বিভিন্ন অবস্থায় বিন্যাস করতেছি, ক্রম পরিবর্তন করতেছি। তাহলে যাই হোক, এই 3টা কিন্তু একসাথে থাকতেছে, পাশাপাশি থাকতেছে, রাইট? তাহলে এখন বর্ণ কয়টা বলো? 1 2 3 4 5 6 7 8, এবং ও পুরোটা মিলে একটা, 8 আর 1 কত? 9। 9টাকে সাজানো যায়, 9টা থেকে 9টা মানে 9 ফ্যাক্টোরিয়াল। মানে ঝামেলা আছে, ভাগ করতে হবে, অনেক রিপিটেশন আছে এখানে। চলো দেখি কি রিপিটেশন। জি আছে 2বার, এই হলো একটা, ভাগ করলাম। তারপরে এন আছে 2বার, আবার ভাগ দিলাম। তারপরে আই আছে 2বার, আবার ভাগ দিলাম। আর কি কিছু আছে? আর তো কিছু নেই। এরপরে দেখো, এরা নিজেদের মধ্যে ক্রম পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, পুরোটা একসাথে যাবে, বাট ই ই নিজের মধ্যে ঘুরতে পারে না? অবশ্যই পারে। তাহলে সেটা কিন্তু এখনো শেষ হয় না, তাই সাথে গুণাকারে করতে হবে। গুণাকারে কি লিখবো? 3টা ই নিজের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে ঘুরতে পারে, বা ক্রম পরিবর্তন হইতে পারে, বা বিন্যাস হইতে পারে, বাট ওই 3টাই তো আবার সেম, সেটাকে আবার 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও। মানে এটা বেসিক্যালি থাকা না থাকা একই কথা, তারপরও যেহেতু স্টেপের অংশ আমি বুঝাই দিলাম। আশা করি ক্লিয়ার। তাহলে একসাথে থাকতে বললে ওই পুরো জিনিসটাকে আমি একটা এন্টিটি চিন্তা করব, তাহলে বাকি 8টা আর এই একটা মিলে 9টা হয়েছে। ও উত্তর মিলে দাঁড়ো, 9কে ভাগ করব হচ্ছে, সরি 9 এর ফ্যাক্টোরিয়ালকে ভাগ করব 2 2 4 4 দুগুণে 8 দ্বারা, বেসিক্যালি 9 এর ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 8, উত্তর আসবে 45,000। এই কিছু একটা ভুল করছি, 45,360টা আসতেছে না,
2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা কি কোনো একটা কিছু স্কিপ করছি, কোনো আরেকটা ভাগটাকে মিস করছি? ও n তো 3 বার ছিল, তাই না? n 3 বার ছিল, এই যে আরেকটা n, n n n, এটা খেয়াল করিনি। n হচ্ছে 3 বার, তাহলে এখানে 3 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ যাবে। এটা একটু ভালো মতো দেখো, বুঝছো? তাহলে এখানে কি হবে, 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 দ্বারা ভাগ করব। এটাকে 24 দ্বারা ভাগ করলে 15, এই যে এবার উত্তর আসছে ঘ নাম্বারটা। এই কয়টা কি রিপিটেশন আছে এগুলো একটু অ্যানোয়িং, আমার নিজের প্রচুর অ্যানোয়িং লাগে, বাট করতে হবে, বুঝো নাই? কিছু তো করার নেই, আশা করি বুঝেছো। ওকে, এটা খেয়াল করো, আমাদের কি করতে হবে, স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। আগে ছিল ই গুলাকে, এখন বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রাখো। আমরা কিন্তু একত্রে রাখার কেসগুলো দেখতেছি, যতগুলা স্বরবর্ণ আছে তারা একদম লেগে থাকবে একে অন্যের সাথে। তাহলে কে কে আছে আলাদা করো আগে। দেখো আমাদের এস আছে, আচ্ছা আমি লিখি এস, সি স্বরবর্ণ আলাদা, আই, আই ই, এন সি ই। দেখো এই 4টা ব্যঞ্জনবর্ণ, 3টা স্বরবর্ণ। তাহলে যাই হোক, আমি স্বরবর্ণ 3টাকে একই চিন্তা করব। তাহলে আমার বর্ণ আছে 1 2 3 4, আর এই পুরোটা মিলে একটা 5। তাহলে কি হবে, যখন ক্রম পরিবর্তন করবো ও পুরোটা একসাথে যে বসবে বিভিন্ন পজিশনে, তাহলে ও সবাই একসাথে থাকবে, প্রত্যেকটা স্বরবর্ণ একসাথে থাকবে। টোটাল 5টা বর্ণ আছে, 5টাকে সাজানো যায় 5 ফ্যাক্টরিয়াল উপায়। ঝামেলা করছে, কি ঝামেলা? সি ভাইয়া 2 বার, এই 3 ফ্যাক্টরিয়াল। এন্ড ঠিক আছে, ও বিভিন্ন জায়গায় যাবে, বাট এই বস্তার মধ্যে যারা আছে তারা নিজেদের মধ্যে ক্রম পরিবর্তন করতে পারে। আমাকে বলো, এটা আমি আই ডাবল ই লেখার পরে, এটা ইয়ে আছে আই ট্রিপল ই, না আই ডাবল ই চলে আসছে, আই ডাবল ই না লিখে যদি ই আই ই লিখতাম, সেটা কিন্তু আরেকটা শব্দ হইতো, এবং সেই শব্দ কিন্তু শর্ত পূরণ করে, স্বরবর্ণ একসাথে আছে। তাহলে এদেরও কিন্তু ক্রম পরিবর্তন সম্ভব। তাহলে ওইটা করা যায় 3টা 3 ফ্যাক্টরিয়াল উপায়, বাট সেখানে আবার ই 2টা রিপিট, তাই এগেইন 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই 2টা কেটে যায়, ওখানে থাকবে 5 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2, 5 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 করে দিই 5 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেটরে এই ফ্যাক্টরিয়াল চিহ্নটা দিতে গিয়ে ওই যে ভগ্নাংশ সরি শিফট চাপতে অনেক ঝামেলা লাগে। 60 আসবে, বুঝছো? উত্তর হলো 60 আসবে, যে ক নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। পরেরটাই যাচ্ছি, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, এতক্ষণ যেটা বলতেছিল এখন কিন্তু তার উল্টা দিছে, এতক্ষণ দিচ্ছে একদম পাশাপাশি রাখতে, আর এখন বলছে পাশাপাশি রাইখই না, না রেখে। এটা বলতে কি বোঝায়, তুমি কি বুঝছো? খেয়াল করো, মনে করো আমার এখানে স্বরবর্ণ কি কি আছে, আমি একটু নেই না, অ্যাডমিশন, রাইট? এ আছে স্বরবর্ণ, ডি এম আই এস এস আই ও এন, এই হলো আমার সব ব্যঞ্জন বর্ণ, আর এই হলো স্বরবর্ণ। আমি একটু দেখাই তোমাকে একটা কেস, এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না, অনেকে কনফিউশনে পড়ে। এ আই আই ডি এম এস এস এন ও, বলে এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না? এটা কিন্তু ভ্যালিড, অনেকে ভাবে ভ্যালিড না। অনেকে বলে ভাইয়া বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রাখতে, আপনি তো পাশাপাশি রেখে দিচ্ছেন। এটার মানে পাশাপাশি না, পাশাপাশি মানে যারা আছে সবাই একসাথে থাকবে, একজনও মিসিং হলে চলবে না। এমন যদি থাকে এ আই, তাও হবে না, আই এ তাও হবে না, আই ও তাও হবে না, সবাই 4টার 4টাই থাকতে হবে। আমাদের ওই কেস দরকার যেখানে 4টার 4টা একসাথে থাকবে না। কথাটা বুঝছো কিনা? তাহলে যদি কখনো বলে পাশাপাশি থাকবে না, এর মানেই হচ্ছে যে কোনো একজন সরে গেছে, আর বাকি সবাই সরলে তারও বেটার, যে কোনো একজন সরে গেছে। তাহলে আমাদের একটা সুবিধা হয়ে গেছে যে আমাদের যেই কেসটা থাকবে না বলছে সেটা হলো এরকম। দেখো আমি একটু লিখি, সেটা হলো এরকম, এন এস এস এ আই আই, কি আছে বলো, ও ডি এম ও। এই অবস্থায় কিন্তু সব পাশাপাশি আছে, এটা রাখা যাবে না, এটাই বলছেন না। আমরা শুধু এই কেসটা বাদ দিয়ে বাকি সব ভ্যালিড, এমন কোশ্চেন দিছে এই কেসটা বাদ দিয়ে বাকি সব ভ্যালিড। তাহলে আমি কি করব, মোট কত উপায় শব্দ গঠন করা যায় সেটা নিব, সেটা থেকে পার্টিকুলার একটা কেস আছে এটা বাদ দিয়ে দিব, কারণ বাকি সব তো ভ্যালিড, তাহলেই কাজ হয়ে যায়। তাহলে আমরা কি করতেছি বলো, সকল উপায়, আমাকে বলো মোট কত উপায় শব্দ গঠন করা যাবে, কোনো শর্ত দেয় নেই, মোট যত উপায় আছে যার মধ্যে শর্ত পূরণকারী না পূরণকারী সবাই ইনক্লুডেড, সেটা করা যাবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা বর্ণ আছে, 9 ফ্যাক্টোরিয়াল উপায়। সেটাকে ভাগ করব কি দ্বারা, আই আছে 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে এস আছে 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে মোটটা। এবার চলো বের করি এই যে যেটা করা যাবে না, যেটা করা যাবে না পাশাপাশি যদি থাকে তখন কি হইতো, পাশাপাশি থাকলে আমরা কি করি, এই পুরোটাকে একটা এন্টিটি ভাবি। তাহলে 1 2 3 4 5 6, আর পুরোটা মিলে একটা 7টা, 7 এর ফ্যাক্টোরিয়াল ভাগ করব কি দ্বারা, আমার এস আছে 2 বার 2 এর ফ্যাক্টোরিয়াল দ্বারা। এখন ওই যে বস্তার ভিতরে আবার 4 জন কত উপায় সাজতে পারে বা ক্রম পরিবর্তন করতে পারে, 4 ফ্যাক্টোরিয়াল উপায়, সেখানে আবার 2টা রিপিট 2 ফ্যাক্টোরিয়াল। এই আগের এমসিকিউ গুলো বুঝতে হবে, আগের 3টা না বুঝলে এটা বুঝবা না, আগের 3টাকে বুঝে আসো, রাইট? এই যে এই উপায় হচ্ছে আমরা পাশাপাশি রাখতে পারি, এন্ড মোটটা থেকে পাশাপাশিটা বাদ দিয়ে দিই, তাহলেই তো হয়। তাহলে আমার মেইন আনসার হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে বাদ দিয়ে দিব, কি বাদ দিয়ে দিব, 7
বাই 2 ইন্টু 4 বাই হচ্ছে 2, দ্যাটস ইট। এটা করো। আমি হচ্ছে ক্যালকুলেটর বন্ধুকে ডাক দিই, ক্যালকুলেটর বন্ধু থেকে করি। দেখো তো আমি কি এখানে কিছু মিস্টেক করছি লিখতে? এই আমি কিন্তু এখানে ভুলে আবার ও লিখছি, তোমার এতক্ষণ মনে দেখার কথা না, আমি এখানে ভুলে ও লিখছিলাম। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু বর্ণ 1 2 3 4 5, এই যে দেখো ব্যঞ্জন বর্ণ কয়টা? 5টা, আর এই পুরোটা মিলে একটা 6 না, আমি এখানে 7 লিখছি, এটা ভুলে, খেয়াল করো। আমি পরে দেখতেছি ডিএমও ও দুইবার লেখা, তাহলে কিন্তু 6 এর ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে কিন্তু 6 আছে। কারণ কি এই 5টা আর এই পুরোটা মিলে একটা, তাই হয়েছে 6। এবার একটু ক্যালকুলেট করা কষ্ট করে। 9 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে 6 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল, এই পুরোটাকে ভাগ দিয়ে দিব আমরা 4 দ্বারা। 86,000, সরি হ্যাঁ 86,400, এই যে গ নাম্বারটা উত্তর। আশা করি বুঝছি, একটু বড় এমসিকিউ ছিল, বাট একটা দুটো তো একটু প্র্যাকটিস করতে হবে, বুঝো না? একটা দুটো কঠিন কেস তো করতে হবেই। এটা একটু খেয়াল করো, হয়তো একটু ঘোলা, বাট বুঝতে পারার কথা। কবিতার 5খানা বই আছে, গল্পের 3খানা বই আছে, উপন্যাসের 2খানা বই আছে। কত প্রকারে সাজানো যেত যাতে একই ধরনের পুস্তকগুলো একত্রে থাকবে, মানে ওই 5টা একসাথে, ওই 2টা একসাথে, ওই 3টা একসাথে। দেখো তো এরকম না যে এটা একটা গ্রুপ নাম্বার 1, এটা আরেকটা গ্রুপ নাম্বার 2, এটা আরেকটা গ্রুপ নাম্বার 3, টোটাল হলো 3টা গ্রুপ, 3টা বস্তা। 3টা বস্তারে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়, 3টা বস্তা সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে এই 5খানা বই তো আর একই না, ওই বইগুলো আবার নিজেদের মধ্যে ঘুরতে পারে, সাজাইতে পারে, তাহলে ওইটা নিয়ে 5 ফ্যাক্টোরিয়াল। আবার এই 3টাও নিজেদের মধ্যে ঘুরতে পারে 3 ফ্যাক্টোরিয়াল, ইন্টু আবার এই 2টাও নিজেদের মধ্যে ঘুরতে পারে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা শব্দ গঠনের টাইপ না, আর আমরা মাত্র যে পাশাপাশি রাখার টাইপ পড়লাম সেটার মতোই কিন্তু, বুঝলাম কিনা? তাহলে এটার উত্তর কি আসবে দেখো, আমার 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এরপরে আবার হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল, লাস্টে 2 দ্বারা গুণ করে দিব, 86,640, এটা হবে কাঙ্ক্ষিত আনসার। এখন আমার না মাথায় একটা জিনিস আসছে, এটা একটু ট্রাই করা উচিত। খেয়াল করো, আমাদের এই কেসটা কি ছিল, যে স্বরবর্ণগুলোকে আমরা একত্রে রাখতে চাই বা পাশাপাশি রাখতে চাই, রাইট? আর এই পরেরটা কি ছিল, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখবো না, দ্যাট মিনস 4টার মধ্যে থেকে যে কোনো একটা সরে গেলেই হয়েছে। বাট হোয়াট ইফ আমি বলতাম যে কোনো 2টাই পাশাপাশি থাকবে না, কোনো 2টা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, যেখানে এটাও দেখো ভ্যালিড না, এটাও হইতো না। তাহলে আমি এখন কি করতে চাইতেছি বলো, যে কোনো 2টাও পাশাপাশি থাকবে না। এটা এক্সট্রা একটা স্লাইড নিয়ে নিই, এই এক্সাম্পলে আমি করব জাস্ট, এবার কোনো 2টা পাশাপাশি থাকবে না। আমার ক্যালকুলেটর পড়ে গেছে, দাঁড়াও পরে বের করতে হবে। তাহলে কোনো 2টা, কোনো 2টি পাশাপাশি থাকবে না, এটা হলো এখন করব, এটার বেসিসে চলো আনসার করি। তাহলে এটার বেসিসে কিন্তু এইটাও রং, এটাও রং, আগে যা যা লিখছো এগুলো কিন্তু সব রং। তখন দেখো কি করতে হবে, সেটা এখন আমরা করতে চাই। মানে তখন ঘটনা এরকম, দেখো এ আই আই ও এরা কোনোভাবেই একসাথে থাকবে না, এদের মাঝখানে কেউ কেউ থাকবে, অথবা ওই যে ব্যঞ্জন বর্ণগুলা তাদের মাঝখানে এরা বসবে, এই যে এরকম অবস্থা। খেয়াল করো কয়টা স্লট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল ব্যঞ্জন বর্ণ ছিল 1 2 3 4 5, 5টা ব্যঞ্জন বর্ণের আশেপাশে সব মিলে 6টা স্লট পাওয়া গেছে। এটা এরকমই হবে, এনটা বর্ণ থাকলে তার আশেপাশে মিলে n+1টা স্লট পাওয়া যায়। তাহলে এই 6টা স্লটে বসবে 4টা ব্যঞ্জন বর্ণ। কি বললাম, 6টা স্লটে বসবে 4টা ব্যঞ্জন বর্ণ, তাহলে 6টা জায়গায় 4টা, কত উপায়ে সাজানো যায়, 6p4। বাট এখন ঝামেলা আছে, তুমি যে বসাচ্ছ সেটা কি 2টা রিপিট আছে, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও। এরপরে এই যে 5জন ব্যঞ্জন বর্ণ, ওরা কি নিজেদের মধ্যে সাজতে পারে না, মানে এন এখানে না বসে এখানে বসতে পারে, এস ওখানে বসতে পারে, তাহলে 5টা আবার নিজেদের মধ্যে আসতে পারে 5 ফ্যাক্টোরিয়ালে, সেখানে আবার রিপিট আছে 2টা। তাহলে এইটা উত্তর হইতো কখন, যদি আমি বলতাম যে কোনো 2টাই পাশাপাশি থাকবে না, তখন আরেকজনের গ্যাপে গ্যাপে বসাইতে হইতো, কোনো 2টা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, তাহলে ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এরকম অল্টার করে বসতে হইতো। আশা করি বুঝছি, ব্যঞ্জন বর্ণ থাকতে পারে পাশাপাশি, কিছু বলা নাই, বলছে স্বরবর্ণ যেন পাশাপাশি না বসে, দ্যাটস ওয়াই এভাবে করতে হইতো। 2টা কেসের মধ্যে আই গেস পার্থক্য বুঝছো, একটা হলো পাশাপাশি না রেখে, মানে 4টাই থাকবে না, বাকি সব ভ্যালিড, আর এটা হলো যে কোনো 2টাই থাকবে না, মানে স্বরবর্ণ কখনোই কারোর সাথে থাকতে পারবে না, এটাও ভুল এটাও ভুল, ইভেন 2টা থাকলেও ভুল, সব একটা একটা করে থাকতে হবে। আশা করি বুঝতে পারছো, এটা এক্সট্রা করে আমি করাইলাম, এমসিকিউতে দিতে পারে, এখন অব্দি আসে নাই, বাট দিতেই পারে। এটা খেয়াল করো কি বলা হয়েছে, আমাদেরকে 6টা বর্ণ দিয়ে দিছে এ থেকে এফ পর্যন্ত, এখান থেকে 3টা আমরা নিব, যাতে কমপক্ষে একটা হলেও স্বরবর্ণ থাকে। এটাও দেখো যে কমপক্ষে একটা এরকম টাইপের হইলে কি করা যায়, মোট যত উপায় করা যাবে সেখান থেকে বাদ দিয়ে দিব যে স্বরবর্ণ নাই এইগুলাকে। বলো আমার কি দরকার, যে 3টার মধ্যে ধরো আমার কাছে 3টা অপশন, 3টা বর্ণ আছে, 3টা স্লট আছে, এই স্লটের মধ্যে যে কোনো একটা স্বরবর্ণ হইলেও চলবে, আবার
যে কোনো দুইটা সর্বর্ণ হইলেও চলবে, এ আর ই ধরো দুইটাকে নিছি। আর আরেকটা কেস কি হইতে পারতো, যে কোনো সর্বর্ণই নাই, কোনো সর্বর্ণই নাই, এটার মধ্যে কি আছে, ধরো বি সি ডি বা এফ এরা মিলায় আছে। এখানে বলতো কোনটা ভ্যালিড, এখানে উপরের দুইটাই ভ্যালিড, উপরের দুইটাই ভ্যালিড, ভ্যালিড না কোনটা, এই লাস্টেরটা ভ্যালিড। তাহলে এই তিনটা মিলায় কিন্তু মোট কেস, এই তিনটাই ঘটা সম্ভব। তুমি যখন 6টা থেকে 3টা বর্ণ নিচ্ছ এরকমই ঘটতে পারে, হয় সর্বর্ণ একটা, না হয় দুইটা, না হয় সর্বর্ণ নাই। আমাকে কোনটা বাদ দিতে বলছে, লাস্টেরটা। সর্বর্ণ একটা হইলেও থাকতে হবে, দুইটা হলে তো আরও বেটার। কেন তুমি বলতে পারো ভাইয়া তিনটাই হইতে পারতো না, না পারবে না, কারণ সর্বর্ণ আছে মাত্র দুইটা, এ আর হচ্ছে ই। তাহলে আমরা কি করবো, মোট উপায় বের করবো, সেখান থেকে এই কেসটা বাদ দিয়ে দিব, তাইলেই তো হইলো। তাই বলো মোট উপায় মানে কোনো শর্ত নাই, মোট মানে কোনো শর্ত নাই, মোট কি হবে 6টা থেকে 3টা, 6p3। বাদ দিব কি বলো, শুধু ব্যঞ্জন বর্ণ। শুধু ব্যঞ্জন বর্ণ মানে কি, ব্যঞ্জন বর্ণ আছেই 4টা, ওই 4টা থেকে 3টা নিচ্ছ, কোনো সর্বর্ণ তো নাই, তাহলে 4টা থেকে 3টা, দ্যাট মিনস 4p3। এটা বিয়োগ করে দাও, এটা আমাদের উত্তর। করে দেখো কত আসতেছে। আমি যদি একটু ক্যালকুলেটরটা নেই, ও আমার ক্যালকুলেটর পড়ে গেছে, দাঁড়া উঠাই। এটা আসতেছে হচ্ছে 96, বুঝছো, 96 আসতেছে উত্তর। আশা করি বুঝেছো। পরেরটা দেখো, ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে ইকুয়েশন, এটা মেবি টাইপিংয়ে মিস্টেক হয়েছে, বুঝছো, এমন থাকার কথা না, যদিও এটা যদি থাকে ওইটা ধরেই করতে হবে, বাট এই কোয়েশ্চেনে এরকম থাকার কথা না, ইকুয়েশনই থাকবে ঠিকঠাক। ইকুয়েশন শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে আমরা সাজাতে পারি যাতে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসে। এখন বিজোড় স্থান মানে দেখো তো, সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টা করে আছে, ই আছে, কিউ আছে, ইউ এ টি আই ও এন, বাপরে বাপ, 5টা ভাওয়েলের 5টাই ইকুয়েশন শব্দটার মধ্যে আছে। ইন্টারেস্টিং তো, এরকম ধাঁধা বা প্রশ্ন উত্তর পর্ব খেলা যাবে যে কোন ইংলিশ শব্দটাতে 5টা ভাওয়েলের 5টা এক্সিস্ট করে। ওকে, 5 আর 3 দেখো 8টা, 8টা স্লট আছে তোমার কাছে। এর মধ্যে বিজোড় অবস্থান কোনটা, 1 3 5 7, এগুলো হলো বিজোড়। এন্ড ব্যঞ্জন বর্ণ আছে 3টা, তো যেই শর্ত ওরা আগে বলবে ওটাকে পূরণ করো। তাহলে এই 3টা যে বসবে ওই 4টা অবস্থানে এবং সাজবে, বিন্যাসিত হবে। তাহলে এই 4টা অবস্থানে 3টা থেকে বিন্যাস করা যায় 4p3 উপায়। এখনো কাজ শেষ হয় না, তাই ইনটু বাকি রয়ে যাবে আরো কয়টা অপশন, অনেকে বলবে 4টা, না আরো 5টা, কারণ 4টার মধ্যে থেকে 3জন যায় বসতেছে, এরপরে কিন্তু বাকি 5টা বরাদ্দ আছে, সর্বর্ণ যেখানে খুশি এনে বসবে। তো 5টা সর্বর্ণ বাকি 5টা জায়গায় বসবে, সেটা বসা যায় 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল উপায়। জাস্ট একটু ক্যালকুলেট করো, 4p3 ইনটু হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল 2880, এই যে খ নাম্বার। তাহলে যেই কন্ডিশন দিছে সেটা আগে ফিল আপ করবো, বাকিটা অটোমেটিক রিমেইনিং স্পট অনুযায়ী বসে যাবে, আর কিচ্ছু না। এবার দেখো কি বললো, ইনস্টিটিউট শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। এগেইন এবার স্বরবর্ণগুলো থাকবে কোথায়, জোর অবস্থান। চলো নেই, কি কি আছে, আই আছে, এন এস ইনস, টি আই টি ইউ টি ই। ওকে, এবার আমাদের 5টা ব্যঞ্জন বর্ণ আর হলো 4টা স্বরবর্ণ। আগেরটা সুবিধা কি ছিল দেখো, কোনো রিপিটেশন নাই, এই জন্য আনসারটা অনেক সিম্পল আসছে। এবার কিন্তু রিপিটেশন আছে, একটু কেয়ারফুলি করো। 9টা স্লট, 9টা স্লটের জোর অবস্থান কিন্তু 4টা, তাই না, কারণ 2 4 6 8 জোর অবস্থান কিন্তু 4টা 9টা স্লটের মধ্যে। তাহলে আমার স্বরবর্ণগুলো যাবে জোর অবস্থানে, সমস্যা নাই, 4টা থেকে 4টা অবস্থানে যাবে, কোনো ব্যাপার। বলো 4p4 বা 4 ফ্যাক্টোরিয়াল, কি ঝামেলা, আই আছে 2 বার, 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ইনটা এখনো শেষ হয় নাই, বাকি যে 5টা রিমেইনিং স্পট সেখানে 5টা ব্যঞ্জন বর্ণ যে বসবে, দেখো আগের মতোই কিন্তু। তাহলে এবার বাকি 5টা বসাই দিলাম 5p5 বা 5 ফ্যাক্টোরিয়ালে, বাট ঝামেলা কি, 3টা আছে টি, এবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, একটু ভাগ টাগ করতে হয়েছে, আগেরটায় ভাগও করা লাগেনি, বুঝো না এই বিষয়টা। 4 এর ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ইন্টু 5 এর ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 3 এর ফ্যাক্টোরিয়াল, উত্তর আসবে 240। 240টা উপায় আছে এই শর্ত পূরণকারী শব্দ গঠনের। চলো আমাদের শব্দ গঠনের লাস্ট একটা কোয়েশ্চেন আমরা করে ফেলি। জিওমেট্রি শব্দটার সবগুলি একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় যেন প্রথমে আর শেষে ই থাকে। ওই যে একটা টাইপ আমরা করছিলাম স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, মানে ফিক্স করে দিয়েছিলাম, তেমনই ও কিন্তু ফিক্স করে দিছে যে ই প্রথমে আর শেষে থাকবে। আমাদের কি কি বর্ণ আছে, জি ই ও এম ই টি আর ওয়াই, এর মধ্যে থেকে আমাদের ই আর ই শুরুতে আমরা ফিক্স, যে শুরুতে ই শেষে ই, মাঝখানে আরো 1 2 3 4 5 6, মাঝখানে আরো 1 2 3 4 5 6, এই 6টা অপশন আছে, এই 6টা জায়গায় 6টা বর্ণ বসবে। তাহলে কত উপায় করা যাবে, 6 ফ্যাক্টোরিয়াল। কোনো রিপিটেশন কিন্তু নাই। অনেকে বলবে ই আছে, ভাই ই তো ফিক্স করে দাও, তো বিন্যাসের অন্তর্ভুক্তই না, রাইট। আর এই জায়গাতে কোনো রিপিটেশন আছে, জি ও এম
টি আর ওয়াই আমি তো দেখতেছি না, তাহলে উত্তর হবে কিন্তু 6 ফ্যাক্টোরিয়াল, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 হওয়ার কথা। আশা করি বুঝেছো। তো এই ছিল আমাদের শব্দ গঠনের টাইপ। এগুলো বুঝছো, যত করবা, যত প্র্যাকটিস করবা, রিটেনের ম্যাথও কিন্তু এগুলো এরকমই। এমসিকিউ তো ভালো পারবে, এমসিকিউতে জাস্ট দেখে দেখে উত্তর করবা, এমসিকিউতে কিন্তু শিখতে পারো না কনসেপ্টগুলো। তা আমি বেসিক থেকে ধরে ধরে কিন্তু সবগুলো শিখাইছি, ঠিক আছে। এবার হলো আমরা সংখ্যা গঠনে যাব, বুঝছো, সংখ্যা গঠনের টাইপে যাব। আর শব্দ গঠন যেমন বিন্যাস সংক্রান্ত ছিল, মানে বলে দেয় নাই বিন্যাস কর, সংখ্যাও কিন্তু বিন্যাস সংক্রান্তই। কারণ 12 আর 21 তুমি 1 আর 2 কে বাছাই করছো, 1 আর 2 যে এভাবে থাকলে যে কথা, 2 আর 1 থাকলে কিন্তু অন্য কথা, একটা 12 আর একটা 21, আলাদা আলাদা সংখ্যা কিন্তু, দ্যাট মিনস ক্রম ম্যাটার করতেছে। ওকে, খেয়াল করো কি আছে। এত অক্ষরগুলির প্রত্যেকটি প্রতি সংখ্যায় একমাত্র একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। একটু কেয়ারফুল থাকতে হবে। দেখো 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে স্লট হলো 3টা। খেয়াল করো, যাই হোক এই প্রথম স্লটে 0 কখনো বসতে পারবে না, হয় 1 না হয় 2। সো আগে শর্ত পূরণ করো, কি বলছিলাম, আগে শর্ত পূরণ। সো আগে শর্ত পূরণ করতে হবে যে প্রথম স্লটে শুধু 1 বসতে পারে বা 2 বসতে পারে। দুইটা অপশন উত্তর এই প্রথম স্লটের জন্য কিন্তু 2, অথবা এভাবে বলা যায় ডাইরেক্টলি, যেটা হচ্ছে টুয়াইস p1, দুইটা থেকে একটা আমি নিব। গেল। এবার বাকি 2 স্লটে কোনো সমস্যা নাই, সেখানে যা খুশি তাই বসো। এখন তুমি হয় 1 না হয় 2, একটা তো নিয়ে নিছো। সংখ্যার কয়টা আছে? 2টা। সরি, অঙ্ক কয়টা আছে? 2টা। 2টা থেকে 2টা 2p2, বাট 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটাও দেখবো 2 আসছে 2 আসছে, তাহলে উত্তর কত আসবে? 2 দুগুণে 4। সিম্পল। জাস্ট এটা বুঝতে হয়, প্রথমটাতে শূন্য বসবে না। প্রথমে শূন্য বসলে এটা কি আর 3 অঙ্ক বিশিষ্ট থাকতো? 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যেত। আশা করি বুঝছি। চলো বোর্ডে আসা, কিন্তু কোনো শর্ত ছাড়া এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ভাইবো না ভাইয়া, এতদিন ইয়েতে করছি, 6 অঙ্ক বিশিষ্ট বলছে, সব নিতে বলছে, 6 ফ্যাক্টোরিয়াল, উত্তর শেষ। ভাই সংখ্যার বেলা 0 কিন্তু একটা কালপ্রিট, 0কে নিয়ে কেয়ারফুল থাকতে হবে। প্রথম স্লটে আর যাই হোক 0 বসতে পারবে না, শব্দ গঠনের কোনো ক্যাচাল ছিল না। 6 ফ্যাক্টোরিয়াল যেটা রিপিট, ওটা দ্বারা ভাগ করে দিয়েছি, শেষ। বাট এখানে 0 শুরুর স্লটে বসতে পারবে না। তো শুরুর স্লটে কিন্তু আমার কাছে 5টা অপশন, বুঝো 5টা অপশন। তাহলে শুরুর স্লটটা করা যায় 5p1 উপায়। এরপরে বাকি যে 5টা স্লট, একটা সংখ্যা বসে গেছে না, তাহলে বাকি 5টার যে কোনো একটা বসবে। বুঝো না? খেয়াল করে দেখো, এত সংখ্যাগুলো দ্বারা 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। হ্যাঁ, বাকি 5টা স্লটে বাকি যে কোনো সংখ্যা আমার বসতে পারে। তাহলে বাকি আমার 5টা স্লট আছে, সেখানে আমার বসে যাবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়। এবং সেখানে দেখো 7 আছে 2 বার, 1 আছে 2 বার। 2 এর ফ্যাক্টোরিয়াল আর 2 এর ফ্যাক্টোরিয়াল, এই দুটো দ্বারা ভাগ করতে হবে, কারণ 7 2 বার, 1 2 বার। আশা করি বুঝছি। এটা কিন্তু শব্দ গঠনের মতোই ছিল। 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল করে দিলেই হইতো। কেন করতে পারলাম না? কারণ শুরুর যে স্লটটা, সেখানে শূন্য ব্যতীত বাকিদের যে কোনো একজন বসতে পারে। অনেকে বলতে পারো, ভাইয়া এই শুরুতে যদি 7 বসে যায়, তো পরের 7 আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করার কথা না। হোয়াট ইফ তুমি শুরুতে 7 বসাইছো, এখানেও আরেকটা 7 আসলো, তাহলে এই 2 7 7 যে কথা, এই 7 এখানে বসা, ওই 7 এখানে বসা কিন্তু একই কথা। সো এই ভাগটা দিতে হবে এই কেসে, বুঝছো? এই ম্যাথটার ক্ষেত্রে এই ভাগটা দিতে হবে অবশ্যই। আশা করি বুঝেছো। পরের গুলায় যাচ্ছি, খেয়াল করে এটা কি বলছে। এখানে আমাদের 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া, পুনরাবৃত্তি ছাড়া আমরা 3 অঙ্কের সংখ্যা গঠন করব এবার। ওকে, এবং করলে কয়টির মান 100 থেকে 500 এর মধ্যে হবে। এবার দেখো শূন্যের ঝামেলা নেই, বাট আমার কি লাগবে? 100 থেকে 500 এর মধ্যে। তাহলে এর মধ্যে যে সংখ্যা হবে, সেটা কিন্তু ওই শুরুর ডিজিটটাই, এই ডিজিটটাই এগেইন কন্ট্রোল করতেছে। তাহলে এখানে 1 বসতে পারবে, ঠিক আছে, কারণ 100 সামথিং। 2ও বসতে পারবে, ঠিক আছে, 200 সামথিং। 3ও বসতে পারবে, আমি একটু জায়গা নিয়ে লিখি না। এই স্লটটাতে 1 বসতে পারতেছে, 2 পারতেছে, 3 পারতেছে, 4 পারতেছে, 5 না পারবে না। কেন? দেখো অনেকে ভাববে 5 পারবে, এখানে 5 বসে ওইখানে 1 আর কিছু বসলেই 500 এর বড় হয়ে যাচ্ছে, আমার 500 এর চেয়ে ছোট লাগবে। দ্যাট মিনস 1 থেকে 4 পর্যন্ত বসতে পারে। কয়টা অপশন? 4টা। তাহলে 4টা থেকে একটা 4p1 উপায়। আর বাকি যে 2 স্লট, সেটা তোমার ইচ্ছা, যা ইচ্ছা বসো। তাহলে অঙ্ক ছিল টোটাল 7টা, যে কোনো একটা তো এখানে বসায় দিছো, থাকে আর কয়টা? 6টা। সেই 6টা থেকে 2টা স্লট ফিল আপ করতে হবে, সেটা করা যায় 6p2 উপায়। বাস ক্যালকুলেট করো। ক্যালকুলেটর কোথায়? উত্তর হবে 4 × 6p2, আসতেছে হচ্ছে সিম্পলি 120। এর চেয়ে সহজ কিছু হইতেই পারে না। আবার বলতেছি, এই যে শুরুর যে ঘরটা, সেই কিন্তু ডিটারমাইন করতেছে যে আমার সংখ্যাটা 100 থেকে 500 এর মাঝে থাকবে কিনা। রাখার জন্য আমরা 1 থেকে 4 পর্যন্ত বসাতে পারতেছি। 5 বসালে 500 এর চেয়ে বড় হয়ে যাবে, 500 এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা এখানে শুরুর স্লটে 4টা সংখ্যা বসাতে পারি, 4টা অঙ্ক বসাতে পারি। তাহলে 4টার মধ্যে থেকে যে কোনো একটা বসবে, সেটা কি 4p1 উপায় বসানো যায়, বা 4 উপায়, এটা 4ই আসবে। বুঝতেছো? 4টা অপশন আছে। এরপরে আর 2টা স্লট খালি। কিন্তু অঙ্ক কিন্তু অনেকে ভাবতে পারে, ভাইয়া 7টা ছিল, 4টা বাদ দিয়ে দাও। এই তুমি প্রথম স্লটে কি 4টা বসাইছো? একটা বসাইছো,
তাই না? তাহলে 7টার মধ্যে থেকে একটা চলে গেছে, আরো 6টা আছে, তো সেই 6টা থেকে বাকি 2টা সিলেক্ট করো, মানে বিন্যাস করো, সিলেক্ট না, বাছাই না। ঠিক আছে, উত্তর আসছিল 120। পরেরটায় যাচ্ছি। এখানে আমাদের 5টা অঙ্ক দাও, অঙ্কগুলো থেকে 3টা অঙ্ক আমরা নিব, নেওয়ার পর 200 থেকে বড় 3 অঙ্কের যে সংখ্যা আগের মতো, এবার 200 থেকে বড় হইতে হবে। দেখো 3 অঙ্কের সংখ্যা 200 থেকে বড়, কখনো 1 কিন্তু বসতে পারবে না। 200 থেকে বড় হইতে হলে এখানে অবশ্যই 3, 5 বা 7 বা 9 বসতে পারে। তাহলে আগের মতো 4টা অপশন, 4p1 বা 4 উপায় ইনটু বাকি 2 স্লটে এখান থেকে যে কোনো একজন বসে পড়ছে না, তাহলে 5 জনের মধ্যে একজন শেষ, বাকি 4 জন থেকে 2 জন আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট হবে 4p2। তাহলে উত্তর কি দিব বলো? 3 4 12 আর 4 12 48, এটার উত্তর হবে হচ্ছে 48। বুঝছো? এগুলো কিন্তু টেকনিক দিয়ে ডিরেক্টলি বের করা যায়, এত কষ্ট করে লেখা লাগে না, ক্যালকুলেটর লাগে না। খেয়াল করো, আমি যদি বলি 6p2, কি করবা? 6 এর থেকে কমাইতে থাকবা, 6 5, কয়বার যাব? 2 বার, এই যে 6 5, এটাই উত্তর, দেখবা 30 আসবে 6p2। চলো করি 4p2, কি হবে? 4 এর থেকে 2 বার যাবা, কমাইতে কমাইতে 4 3, কত হবে? 12। তাই এটা 12 হয়েছে, আর এটা 4 এর থেকে একবার যাবা, 4 1 4, 4 12 48। এগুলো জানার কথা, তোমরা যারা থিওরি ক্লাস করছো, মানে বেসিক ক্লাস করছো, তারা তো এগুলো জানো। আচ্ছা খেয়াল করো, প্রত্যেক অঙ্ককে একবারই আমরা ব্যবহার করব। এই অঙ্কগুলো দেওয়া 3 থেকে 7 পর্যন্ত 5 অঙ্কের সংখ্যা, এবার মানে 5টার 5টাই এবার নিব। বাট শর্ত কি? শর্ত হচ্ছে যে 4 আর 6কে আমরা দ্বিতীয় আর চতুর্থতে ফিক্স করে দিছি। দেখো এটা নতুন কিছু না, ওই ফিক্স করে দেওয়া মানে সেই বিন্যাসের বাহিরে। তাহলে আমরা কি করছি বলো? 4 আর 6কে, এখানে 4 এখানে 6, এই দুটা ফিক্স করে দিছি। তাহলে আমার বাকি 3টা জায়গা আছে, 3 জন বসবে, কতবার বসা যায়? 3টা থেকে 3টা, 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল, উত্তর হচ্ছে 6। উত্তর হচ্ছে জাস্ট 6। উত্তর কত আসবে বলো? 6। দাগিয়ে দাও। দেখে মনে হতে পারে অনেক কঠিন অঙ্ক, অনেক বড় প্রশ্ন, উত্তর জাস্ট সিম্পল। তো শব্দ গঠন, এরপর সংখ্যা গঠন, এগুলোকে আলাদা কিছু মনে হয়েছে? একই টাইপেরই কিন্তু, জাস্ট মানে প্রসেসটা একবার ধরে ফেললে, ইন্টুইশনটা একবার চলে আসলে, এগুলো এমসিকিউতে করা জাস্ট ভরাট করতে যে টাইম লাগে অতটুকুই, বুঝলা? আমরা এখন পুনরাবৃত্তিমূলক বিন্যাস দেখব। পুনরাবৃত্তিমূলক বিন্যাস বলতে বোঝায়, এতক্ষণ দেখো আমরা যখন শব্দ গঠন করলাম বা সংখ্যা গঠন করলাম, একটা লেটার বা একটা অঙ্ক আমরা একের অধিকবার ব্যবহার করতে পারতাম না। বাট পুনরাবৃত্তি মানে তোমার মন মতো ব্যবহার করতে পারবে। যেমন টেলিফোন নাম্বার কি এমন হয় যে 7 থাকতে পারে না? অবশ্যই রিপিটেশন ঘটতে পারে। অনেকের নাম্বার তো এরকম হয় কোইন্সিডেন্টলি অনেকগুলো মিলে যায়। যেমন আমার নাম্বারের মধ্যে 333 আছে, 3টা 3 আছে, এই নাম্বার বলা যাবে না। আচ্ছা খেয়াল করো, তুমি তোমার বাবাকে ফোন করতে গেছো, শেষের 3টা ডিজিট ভুলে গেছো। তাহলে শুরুতে কিছু একটা আছে, শেষের 3টা তুমি ভুলে গেছো। তোমার বিভিন্নভাবে পারমুটেশন কম্বিনেশন করে ট্রাই করতে হবে। আর একটু দেখি তোমার টোটাল কতগুলা পারমুটেশন করতে হবে, দেখি। তাহলে ডিজিট কয়টা পসিবল বলো? 10টা না? 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10টা ডিজিট আছে। তাহলে বলো এই স্লটে, এই প্রথম স্লটে 10টার মধ্যে যে কোনোটাই হইতে পারে, তারপরের স্লটে এগেইন 10টার মধ্যে যে কোনোটা হইতে পারে, তারপরের স্লটে এগেইন 10টার মধ্যে যে কোনোটা হইতে পারে। এখন এই 3টা ডিজিট মিলিয়েই তো পুরো একটা ঘটনা, একটা কাজ। তাহলে আংশিক কাজগুলোর মধ্যে কিন্তু গুণ হয় পরস্পর। তাহলে এখানে আনসার হবে দেখো 10q। ওয়ারেস যদি রিপিটেশন না ঘটানো যেত, কি হইতো? প্রথমটায় 10টা, তারপরেরটায় যেটা বসায় ফেলছি রিপিটেশন তার ঘটবে না, তাহলে পরের বারে অপশন থাকতো 9টা, তারপরে অপশন থাকতো 8টা। বাট এখানে অপশন বলে কিছু নেই, তোমার ইচ্ছা মতো যত ইচ্ছা বসাবা, একই জিনিস বারবার বসাতে পারবা, পুনরাবৃত্তি হইতে পারে। দ্যাটস ওয়াই 10 10 10 কি আসলো? 10q। অনেকে এটা মনে রাখে n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r মানে প্রশ্নে দুইটা সংখ্যা রাখবে, ওই যে দেখো 3 আছে আর ডিজিট 10টা, তাহলে 10-এর উপরে 3 নাকি 3-এর উপরে 10 কেমনে বুঝবা? এটা আবার অনেকে বলে ছোটর উপরে বড়, কখনো না। যে জিনিসটা একই সাথে অনেক জায়গায় বসতে পারে, অনেক জায়গায় ওকে ধারণ করে রাখা যায়, সেটা হলো নিচে বসে। যেমন দেখো একই ডিজিট কিন্তু অনেকগুলো স্লটে বসতে পারে, কে বসতে পারে? ডিজিট। তাই দেখো নিচে ডিজিট, উপরে কিন্তু পাওয়ারে 3 আসছে। আশা করি বুঝছি, এবং এটা আসছে কিন্তু সূচকের কারণে। দেখো অনেকগুলা 10 বারবার 10 আসছে, দেখেই তো 10 টু দি পাওয়ার সামথিং। সূচক কি করে? যে জিনিসটা বারবার রিপিট হচ্ছে সেটা থাকে বেইজে, আর যতবার রিপিট হচ্ছে সেটা চলে যায় কি আমাদের পাওয়ার বা ঘাতে। তো সূচকের নিয়ম, টেকনিকটা কি? এন সেই হবে যে অনেক জায়গায় বসতে পারে, অনেক জায়গায় তাকে ধারণ করে রাখা যায়। দেখো আমরা করতে থাকি, বুঝে যাবে। আর বেসিক দিয়ে করলে তো এত ভাবা লাগে না, বেসিক দিয়ে করলে এত ভাবা লাগে না। এবার খেয়াল করো, খুলনা শহরে টেলিফোন নম্বর এই 3টা দিয়ে শুরু হয়, হয় 72, না হয় 73, না হয় 76। ওইটা হলো টোটাল 6 অঙ্ক বিশিষ্ট। মানে আমাদের এরপরে আরো 4টা ডিজিট নিজে থেকে বানাইতে হবে। এই 4টা ডিজিট বুঝতেছই, 10 10 10 10, তাহলে হবে কত? 10 টু দি পাওয়ার 4 না? যেটাই নাও 10 টু দি পাওয়ার 4ই কিন্তু অপশন। এটা তো বুঝাই যাচ্ছে, মাত্র যেটা করলাম ডিজিটের অঙ্ক তো করলাম। এন্ড এদের মধ্যে হলো যোগ হবে, 3টা যোগ করে দাও, 3 × 10 টু দি পাওয়ার 4। অনেকে বুঝো না ভাইয়া, এই যে 10 10 10 10 এরা গুণ হইলো, কিন্তু আলাদা এই 3টার মধ্যে আবার যোগ কেন হইলো? দেখো একটা সম্পূর্ণ কাজের মধ্যে আংশিক যা যা থাকবে
ওই পুরোটা হলো গুণ হয়, গুণ আকারে থাকে। এতক্ষণও কিন্তু করতেছিলাম, দেখো আমাদের শব্দ গঠন বা সংখ্যা গঠন এই প্রত্যেকটাতে দেখো আলাদা আলাদা কিন্তু গুণ করা ছিল। এই এক্সট্রা একটা স্লাইড চলে আসছে। এই যে একই কাজের মধ্যে দুইটা স্টেপ ছিল, আগের স্টেপ আর পরের স্টেপ, দুটো কিন্তু গুণ করছি আমরা। বাট যখন আলাদা আলাদা কেসে যাব, যেমন হয় এটা ঘটবে, না হয় এটা, না হয় এটা, কাজ কিন্তু শেষ। এটা ঘটলে, এটা ঘটলেও শেষ, এটা ঘটলেও শেষ। আলাদা আলাদা কেসের মধ্যে এরকম যোগ করতে হয়। আশা করি বুঝছি, এগুলো জানার কথা তোমাদের বেসিকগুলো। আচ্ছা খেয়াল করো, টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত থাকে, হ্যাঁ ট্রু। ইসলামী বিশ্ববিদ্যালয়ে টেলিফোনগুলো হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট, হ্যাঁ ওকে বুঝলাম। যেখানে শূন্য দ্বারা শুরু হবে না, তাহলে এবার জাস্ট একটা টুইস্ট দিছে। কি টুইস্ট জানো? শুরুর ডিজিটটা শূন্য হবে না, শূন্য ব্যতীত বাকি যে কোনো কিছু, তাহলে বাকি 9টা আছে। আর পরেরগুলোতে তার কোনো শর্ত নেই, এটাও 10টা, এটাও 10টা, এটাও 10টা, তাহলে কি হবে 10⁴ আর একটা 9 আছে, তাহলে 9 × 10⁴। একটু টুইস্ট দিছে, বাকি সব কিন্তু আগেরটার মতো। ওকে এই দেখো এইখানে এখন ধরা খাবা, এতক্ষণ তো বোঝা যাচ্ছে ছোটর উপরে বড়, ইজি। এখন কি করবো? 5টা মুদ্রা 4টা দান বাক্স, 4⁵ না 5⁴। টেকনিকটা কি বলছিলাম? যে জিনিস একই সাথে অনেক জায়গায় থাকতে পারে সে হলো ভিত্তিতে বসে, বেইজে বসে। তুমি খেয়াল করো, 5টা মুদ্রা 4টা দান বাক্সে আমরা ফালাবো। এমন কি হইতে পারে একটা মুদ্রা 5টা দান বাক্সেই যে পড়তেছে? এমন কি হইতে পারে? না, একটা মুদ্রাতে একটা দান বাক্সেই পড়বে। বাট এমন হইতে পারে একটা দান বাক্স অনেক কিছু নিয়ে রাখছে নিজের মধ্যে, অনেকগুলা মুদ্রা নিয়ে রাখছে। তাহলে কে অনেক কিছু নিতে পারতেছে নিজের মধ্যে? দান বাক্স কিন্তু। তাহলে উত্তর হবে 4⁵। তাও একটু বুঝে দেখো, এটা আমাদের প্রথম মুদ্রা, এটা দ্বিতীয় মুদ্রা, এটা তৃতীয় মুদ্রা, এটা চতুর্থ মুদ্রা, এটা পঞ্চম মুদ্রা। এন্ড প্রথম মুদ্রাটা, মুদ্রা কয়টা ছিল? হ্যাঁ 5টা। প্রথম মুদ্রা কোন বাক্সে যাবে এটার জন্য তার অপশন কয়টা? 4টাই। 4টা বাক্স অ্যাভেলেবল আছে, তাহলে ওর জন্য বাক্স আছে কয়টা? দান বাক্স 4টা। দ্বিতীয় যে মুদ্রা, ও কি বলবে যে না প্রথম মুদ্রা যেতে একটা দান বাক্সে গেছে, আমি সেটা বাদ দিয়ে অন্যগুলা যাব না, একটা দান বাক্সে অনেক মুদ্রা যেতেই পারে, তাহলে ওর জন্য কিন্তু 4টা অপশন। তাহলে এরকম করে প্রত্যেকটা দান বাক্স প্রত্যেকটা মুদ্রার বেলায় 4টা করে দান বাক্সের অপশন আছে। তাহলে কয়টা 4 গুণ হইতেছে দেখো, 4 4 4 4, 5টা 4 গুণ হইতেছে, তাহলে কি হবে 4⁵। আর যারা শর্টকাটে করতে চাও, এগেইন বলতেছি, নিচে ওইটাই বসে যে একই সাথে অনেক কিছু ধারণ করে, একই সাথে অনেক জায়গায় থাকতে পারে। এটা মানে যার সাথে অনেকগুলার রিলেশন, বেসিক্যালি কথাটা এরকম। তাহলে কি হইতে পারে? একই মুদ্রা একই সাথে অনেকগুলা দান বাক্সে যাইতে পারে, কিন্তু একই দান বাক্সে অনেকগুলা মুদ্রা যাইতে পারে না। তাহলে কে অনেকগুলা যেতে পারে? দান বাক্স কিন্তু। একই মুদ্রা অনেকগুলা দান বাক্সে যেতে পারবে না, বাট একটা দান বাক্স অনেকগুলা মুদ্রাই কিন্তু নিতে পারতেছে। তাহলে নিচে বসবে দান বাক্স। দান বাক্স কয়টা? 4টা। উত্তর হবে 4⁵। পরীক্ষা এগুলো ভাববই না, শর্টকাট দিয়ে দেখাই দিব। পরেরটা যে দেখো আরো ক্লিয়ার হবে। এই যে 4টা অপশন বিশিষ্ট এমসিকিউ প্রশ্ন, প্রশ্ন আছে 10টা। বলে এমন কি হইতে পারে যে আমার 10টা প্রশ্ন, প্রত্যেকটার উত্তর একই উত্তর? অবশ্যই হইতে পারে। আবার প্রত্যেকটার উত্তর আলাদাও হইতে পারে। মানে এমসিকিউর অপশন, একই অপশন কিন্তু অনেকগুলোর মধ্যে থাকতে পারে। তাহলে অপশন কয়টা বলো? 4টা। উত্তর কিন্তু হবে 4⁻10। যেই জিনিসটা অনেকগুলাই থাকতে পারে, ধরো উত্তর খ নাম্বার বা বি নাম্বার, সেটা যে কোনো প্রশ্নেই হইতে পারে, সবগুলা প্রশ্ন হইতে পারে। ধরো টিচার এমন প্রশ্ন করলো সবগুলাই বি, তুমি কনফিউজড হয়ে যাবে, আল্লাহ আমার মনে হয় ভুল হইতেছে, হইতেও তো পারে এরকম প্রশ্ন। তাহলে নিচে কে বসবে? নৈর্ব্যক্তিক প্রশ্নের যে অপশন 4⁻10। আর যদি বুঝতে চাও দেখো এরকম, প্রথম প্রশ্ন তার জন্য অপশন কয়টা? 4টার 4টাই। দ্বিতীয় প্রশ্ন সে কি বলবে যে না আগেরটার অপশন ডি হইছে, এখন আর ডি হবে না, এখন 3টা অপশন আছে, না এখনো 4টা 4টাই আছে। এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বলবে আমার কাছে 4টা করে এমসিকিউর অপশন আছে। তাহলে 10টা প্রশ্নের কাছে 4টা করে অপশন আছে, 4 4 4 4, 10 বার করে গুণ হইতেছে 4। তাহলে কি হবে? 4⁻10 চলে আসবে। শর্টকাট কি? একই অপশন 10টা প্রশ্নতেই থাকতে পারে। তাহলে কে অনেকগুলাই থাকতেছে? অপশন। তাই অপশন নিচে, প্রশ্ন উপরে, বারবার একই কথাই বলতেছি। আচ্ছা আরেকটা দেখি, দেখো 10টা হ্যাঁ বা না সূচক প্রশ্নের উত্তর। এটা কিন্তু এমসিকিউ প্রশ্নের মতোই। এমসিকিউ তো অপশন থাকে 4টা, হ্যাঁ বা না সূচক প্রশ্নে অপশন 2টা, তাহলে অপশন নিচে 2⁻10। কারণ একই অপশন বা একই উত্তর, ধরো হ্যাঁ 10টা প্রশ্নের উত্তরই হ্যাঁ হইতে পারে, একই জিনিস অনেকগুলো থাকতে পারে। 2⁻10 উত্তর কত হবে? 1024। করে দেখো, কারণ আমি শিওর এই দুটো তো হবেই না। আর 256 অনেক ছোট মনে হচ্ছে, 2⁻10 এটাই হওয়ার কথা। তোমরা ট্রাই করে চেক করে দেখো। আচ্ছা চক্র বিন্যাস, চক্র মানে কি? এখন আমরা গোল টেবিলের মধ্যে বসাবো। এতক্ষণ ধরে একটা লাইন ছিল, একটা লাইনের মধ্যে তুমি 6 জন থেকে 4 জনকে সাজাইছিলে, এখন পুরো গোল আকারে সাজাবো, তখন কি ঘটনা ঘটবে এটা দেখতেছি আর কি। দেখো 9 জন মেয়ে বৃত্তাকারে নাচবে, কত প্রকারে তারা পৃথক পৃথক ভাবে দাঁড়াতে পারে। দেখো এটা যদি আমি নর্মাল বৃত্তাকারে না বলে বলতাম যে 9 জন মেয়ে কত উপায়ে সাজাতে পারে, একবার একজন এখানে, একবার একজন এখানে, ওটা কিন্তু হয়তো 9 ফ্যাক্টোরিয়াল নর্মাল বিন্যাস। বৃত্তাকার হইলে 1 কমে যায়। কেন কমে এই বেসিক এই ক্লাসে দেখা যাবে না, জাস্ট মনে রাখবা বৃত্তাকার হইলে নর্মাল বিন্যাসের থেকে 1 বিয়োগ যায়, n-1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 থেকে 1 বাদ দাও, 8, 8 এর ফ্যাক্টোরিয়াল হবে উত্তর। বুঝেছো?
পরেরটায় যাই, এটা হলো মুক্তা বা মালা। কয়টা মুক্তা আছে? 8টা। মালা কি বৃত্তাকারে বানানো হয়, তাহলে 8 থেকে 1 কমাও কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল। এখন যেই বস্তু আবার দুই দিক থেকে দেখা যায় সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। যেই বস্তু ধরো মালা বা আংটি, এগুলো তুমি দুই দিক থেকে দেখতে পারবা। তো তোমার কাছে যেটা ভিন্ন ডিজাইন মনে হচ্ছে, অন্য পাশ থেকে সেটা আগের ডিজাইনই, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা অর্ধেক করে দিই। তাহলে কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। দেখো বৃত্তাকারে মেয়েরা যে দাঁড়াইছে, তুমি দুই দিক দিয়ে দেখতে পারবা না, তো খালি উপর থেকে দাঁড়ায় দেখতে পারতেছো, হ্যাঁ এটা একটা ক্রম, বুঝছি। বাট মালা দুই দিক থেকে দেখা যায়, বুঝতে পারলাম, এই জন্য 2 দ্বারা এক্সট্রা ভাগ করছে। তাহলে আগেরটা কি? আমার চক্র বিন্যাস হইলে নর্মাল বিন্যাসের থেকে 1 কমে যায়, সেটাই এক্ষেত্রে ঘটছে। n-1 8 থেকে 1 কমাও 7 ফ্যাক্টোরিয়াল। আর মালা হইলে, আংটি হইলে, এইসব জিনিসের ক্ষেত্রে এক্সট্রা একটা 2 দিয়ে ভাগ করতে হয়, কারণ দুই দিক থেকে দেখে একই বিন্যাস দুইবার আমি কাউন্ট করছি প্রত্যেকবার, তাহলে ওই 2 দিয়ে ভাগ করে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। বুঝতে পেরেছো? চক্রবিন্যাস থেকে খুব একটা প্রশ্ন এখন এমসিকিউতে আসেনি, আসলে এই 2 টাইপেরই আসবে। আমরা এই 2টাই প্র্যাকটিস করলাম। আমরা এখন সমাবেশ সংক্রান্ততে চলে যেতে পারি। আমরা বিন্যাসের অনেকগুলো টাইপ দেখছি, এবার চলো একটু সমাবেশটা দেখব। সবার প্রথমে দেখো কি বলছে, 6 জন শিক্ষার্থীকে সমান সংখ্যক শিক্ষার্থী 2টা দলে কতভাবে ভাগ করা যায়। দেখো দলে ভাগ করতেছে, এগুলো কিন্তু একদম বাছাই করা। এটা ম্যাটার করে না যে ওইখানে কাকে দলে আগে নিলাম পরে নিলাম, যেই 3 জন গেছে ওই 3 জন আগে পরে যাই যাক, ক্রম ম্যাটার করে না, ভাগ করাটা ম্যাটার করে। বুঝতেছি? তাহলে 6 জন আছে, তুমি 2টা দলে ভাগ করবা, বলতো কত উপায়ে করা যায়? এনি আইডিয়া? 6C2। এটা কি বোঝায়? 6 জন থেকে 2 জনকে বাছাই করে, এটা হবে না তো, তোমার 6 জন থেকে 3 জনকে বাছাই করতে হবে, তাই না? কারণ কি 6 জন থেকে 3 জন আলাদা করলেই তো 2টা টিম হয়ে গেল। এখানে আবার একটা ঝামেলা আছে, 6C3 কিন্তু উত্তর না। 6C3 কে আবার 2 দিয়ে ভাগও করতে হবে। 6C3 যদি ক্যালকুলেট করি, 6 5 4, আবার আসবে 1 2 3, নিচে আবার 2 দিয়ে ভাগ, তাহলে 4 4 কাটা, উত্তর আসবে হচ্ছে 10। এখন একটু বলি যে এই 2 দিয়ে কেন ভাগ করলাম, এটা ক্যালকুলেটর দিয়ে করবে, এটা দেখার দরকার নেই। 2 দিয়ে কেন ভাগ করলাম এটা ভাইয়া বুঝছি যে হ্যাঁ আমি 2টা টিমে ভাগ করব, তাহলে 3 জন 3 জন, তাহলে 6 জন থেকে আমি 3 জন আলাদা করে ফেললেই তো বাকি 3 জন আলাদা হয়ে গেছে। আর আমি 3 জনকে বাছাই করছি, বাকি 3 জনের বাছাই করি নাই, কিন্তু আলাদা তো হয়ে গেছে, 2টা টিম কিন্তু হয়ে গেছে। তো 2টা টিম বলা আর 3 জনকে বাছাই করা একই কথা, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। দেখো খেয়াল করে, ফর এক্সাম্পল আমার কাছে আছে রহিম আর করিম। আমি এই 2 জন থেকে বাছাই করব, এই 2 জন থেকে 2টা টিমে ভাগ করব। নরমাল বাছাই এক জিনিস, আমি 2টা টিমে ভাগ করব। তাহলে আমি রহিম রে সিলেক্ট করলাম, তাহলে একটা টিম হবে কি রহিম, আরেকটা হবে কি করিম। তাহলে এক উপায়ে কিন্তু দেখো আমি 2টা টিম ভাগ করে ফেলছি। তুমি যদি বলো না আমি এবার করিম রে করি, চলো করিম, তাহলে করিম রহিম, এই 2টা কেস কি আলাদা কিছু? একই জিনিস। তোমার কাছে মনে হচ্ছে যে 2বার করছি, আসলে একটাই। কেন 2বার মনে হচ্ছে? তুমি ভাবতেছো রহিম রে করলে আরেকটা করিম থাকে, করিম রে করলে তো রহিমই থাকে, ওই একই জিনিসই তো। ক্রম তো বিন্যাসের ক্ষেত্রে ম্যাটার করে না। তুমি 2টা টিম যে ভাগ করতেছে, হ্যাঁ যদি এমন থাকে এটা টিম এ এটা টিম বি, তখন আলাদা, যে আগে টিম এ তে আর আসছিল, এখন টিম এ তে কে আসছে। বাট আদারওয়াইজ টিম এ বি কোনো নামকরণ না করলে এটা যেই টিম বোঝায় এটা তো সেই টিমই বোঝায়। তাহলে তুমি 2টা থেকে কয় উপায় একটাকে বাছাই করতে পারো? 2C1, এটা 2 ঠিক আছে। 6 জন থেকে 3 জনকে বাছাই করা যায় 6C3, এটা ঠিক আছে। বা যদি দলে ভাগ করার কথা বলে তাহলে 2 দিয়ে ভাগ করতে হয়। এখানে দল অ্যাকচুয়ালি একবারই করা গেছে ভাগ, তাহলে এটাকে 2 দিয়ে আরো ভাগ করে দাও। এই দেখো একবার ভাগ করা গেছে। বুঝতে পারলে এটা কেন এরকম উত্তর হইলো? আশা করি বুঝেছো। তাহলে সেম কোশ্চেন যদি আমি বলি 6 জন থেকে 3 জনকে বাছাই করে হবে 6C3, কিন্তু যদি বলি 6 জন থেকে 2টা টিমে ভাগ করো, তখন 6C3 তো করলাই, বাট এক্সট্রা আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ অটোমেটিক একই সাথে 2টা টিম হচ্ছে, ওই টিমরা আবার ভাগ করার কোনো মানে নাই। অটোমেটিক রহিমরা নেওয়ায় করিম চলে আসছে, আবার করিমরা আলাদা করে নেওয়ার কোনো মানে নেই। বুঝছো? এই আর কি। ঠিক আছে, খেয়াল করো বিশ্বকাপ ফুটবলে, বুঝছো আমাদের ফুটবল ক্রিকেট এগুলোর ক্ষেত্রে যে কতগুলো ম্যাচ কাউন্ট হয়, ছোটবেলায় কিন্তু এগুলো আমরা গুনে গুনে বের করতাম, এগুলো কম্বিনেশন দিয়ে বা সমাবেশ দিয়ে বের করা যায়। ফুটবল বিশ্বকাপে 8টা গ্রুপে 32টা দেশ খেলে। এখন প্রথম রাউন্ডে মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করো। তোমার কাছে গ্রুপ কয়টা? 8টা। টিম কয়টা? 32টা। তাহলে পার গ্রুপ টিম কয়টা? 4টা। তাহলে আমরা একটা গ্রুপের হিসাব করি, চলো। একটা গ্রুপে টিম আছে কয়টা বলো তো? 4টা টিম। আমি দেখো ছোটবেলায় এইভাবে ক্যালকুলেশন করতাম যে একটা টিম সবাই সবার সাথে খেলবে, তাহলে একটা টিম খেলবে বাকি 3 জনের সাথে, নিজের সাথে তো নিজে খেলা যায় না। প্রথমে কাউন্ট করছিলাম যে 4টা টিম আছে, তাহলে টোটাল 4টা ম্যাচ খেলতে পারে। দেখি কি রে, ম্যাচ তো 4টা হয় না কখনো, ঝামেলা কই লাগলো। পরে দেখলাম আরে নিজের সাথে কি নিজে খেলা যায়, বিপরীত টিমের সাথে অপোনেন্টের সাথে খেলতে হয়। তাহলে একটা টিম 3টা করে ম্যাচ খেলবে, সবাই সবার সাথে খেলতে গেলে 3 4-এ টোটাল 12টা ম্যাচ। আবার খাইছি ধরা, 12টা ম্যাচ, কিন্তু ম্যাচ হলো 6টা। কেন? আরে একই ম্যাচে তো 2 টিম খেলে ফেলে, মানে একটা ম্যাচের সময় 2 টিমের ম্যাচ কাউন্ট বাড়ে। তাহলে ওই 12কে আবার 2 দিয়ে ভাগ দাও, কত আসতো? 6। এভাবে বের করতাম। পরে 6 একটা গ্রুপের ম্যাচ, গ্রুপ আছে কয়টা? 8টা। 6 8 48 হবে উত্তর।
অনেক কমপ্লেক্স। এটা কম্বিনেশন দিয়ে দেখো কত ইজিলি হয়ে যায়। তোমার কাছে টিম আছে কয়টা? 4টা। একটা ম্যাচ খেলবে কয়জন? 2 জন। তাহলে 4 জন থেকে 2 জনকে যত উপায় তুমি বাছাই করতে পারবা, এটাই তোমার ম্যাচ কাউন্ট, আর কিছুই না। তাহলে ম্যাচ কাউন্ট কি হবে? এটা করে দেখো, তোমরা ক্যালকুলেটর দিয়ে করো। 4 3 1 2, এটা করলে দেখবা 6 আসতেছে। তাহলে একই গ্রুপে ম্যাচ কয়টা? 6টা। গ্রুপ কয়টা? 8টা। 6 8 48টা ম্যাচ। দ্যাটস ইট। বুঝতে পারলাম? আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, 10টা বস্তুর মধ্যে 5টা বস্তু নিয়ে কতগুলা বিন্যাস করা যাবে যার মধ্যে 2টা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তোমরা বলতে পারো ভাইয়া সমাবেশ করাচ্ছেন, বিন্যাস কেন নিলে? ওয়েট করে, এটা ধাপে ধাপে যাইতে হবে, এই জন্য সমাবেশে করতেছি। কি বলছে? 10টা থেকে আমরা 5টা নিব, বাট সেখানে 2টা বস্তু এমন বিশেষ যে তারা থাকবেই থাকবে। তাহলে কি অবস্থা করছে দেখো, 2 জন অলরেডি ফিক্সড, ওই যে ফিক্সড করে দেওয়ার মতো 2 জন অলরেডি আছে, এই 2 জন নিয়ে চিন্তা নেই। তাহলে আমার বাকি আছে কয়জন? 8 জন না? এই 8 জন থেকে কিন্তু আর 3 জনরে বাছাই করতে হবে। কেন 3 জন? কারণ 2 জন তো অলরেডি আছে। 8 কেন? 10-এর মধ্যে 2 জন তো নিয়েই নিছে, আর 8 জন আছে। 8 জন থেকে 3 জনরে বাছাই করব, করে এখন তো আবার সবাইরে সাজাবো, কারণ বিন্যাস করার কথা বলছে, বুঝছে? এটা হলো আমি সবাইরে সাজালাম, এটা হলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আরো 3 জনের নিলাম, এরপর সবাইরে সাজাও, মানে 5 জনের 5 জনেরই সাজাও, সেটা হবে 5 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার বিন্যাসটা ওই যে সমাবেশের ফর্মুলা দিয়ে ভেঙে ভেঙে করলাম আস্তে আস্তে, এই জন্য সমাবেশে এসে শিখতেছি। এটা করে দেখো, 8c3 × 5 এর ফ্যাক্টোরিয়াল। আমার ক্যালকুলেটর কোথায়? এর উত্তর আসবে হলো 6720, অর্থাৎ লাস্টেরটা, ঘ নাম্বারের। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝেছো। পরেরটায় যাচ্ছি। দেখো, একটা সভা শেষে প্রত্যেকের সাথে করমর্দন করলেন, হ্যান্ডশেক করলেন আর কি। এখন হ্যান্ডশেকের কাউন্ট হয়েছে 66। মানুষ কতজন ছিল? অনেক ইন্টারেস্টিং কিন্তু। দেখো, ধরো ফর এক্সাম্পল n জন মানুষ ছিল, হ্যান্ডশেক কিন্তু করে 2 জন মিলে। তো তুমি যতভাবে 2 জনকে বাছাই করতে পারবা ততগুলা হ্যান্ডশেক কিন্তু পসিবল, রাইট? তাহলে আমি n জন থেকে 2 জনকে বাছাই করব, এটাই তো হ্যান্ডশেকের সংখ্যা। সেটা কত? 66। এটা সলভ করতে হবে। কেমনে করে দেখবা, nc2 মানে হচ্ছে এরকম, n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার 2 এর ফ্যাক্টোরিয়াল। কেন এই 2 এর ফ্যাক্টোরিয়াল আসলো বলো? ভুলে গেছো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার r এর ফ্যাক্টোরিয়াল, NCR এর ফর্মুলা, সেটাই লিখছি। এবার চলো ক্যালকুলেট করি। কি করবা? উপরের n কে ভাঙো, n মাইনাস 1 n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, এই নিচে কি থাকে? n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। এই দেখো দুটো ক্যান্সেল আউট, লাস্টে থাকবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে n ইন্টু n মাইনাস 1 বাই 2, এটা সমান 66। জাস্ট এখন সলভ করো, বাচ্চাদের কাজ, পারবা না? আমি অপশন টেস্ট করে মেরে দিই। এই তো 12 করলে হয় কিনা, 12 ইন্টু 11 ভাগ 2, এই যে 12 করলে হয়ে গেছে। মাঝে মাঝে এমসিকিউতে একটু চালাক হইতে হয়, এত সলভ টলভ কে করে? এটা অপশন টেস্ট করে বুঝাই যাচ্ছে যে এটা ডাবল করো, 130 সামথিং। সো 12 দুগুণে 12 12 144, কাছাকাছি। সো 12 দিয়ে ট্রাই করলাম, এই মিলে গেল। তাহলে এটার শর্টকাটটা দেখাই দিই, এত বড় ক্যালকুলেশন তো করবা না। মনে রাখবা যে আমাদের 5c2 কেমনে করে, উপরে 5-এর থেকে কমাবা কয়বার? 2 বার, কারণ 2 আছে। নিচে 1-এর থেকে বাড়াবা কয়বার? 2 বার, কারণ 2 আছে। একই জিনিস 5p2 হলে কি করতা? নিচেরটা আর করতা না, শুধু উপরেরটাই করতা। 5 4, 2 আছে দেখে 2 বার কমাই দিস। তাহলে একইভাবে nc2 মানে কি বলো? উপরে n এর থেকে কমাবো কয়বার? 2 বার। নিচে 1-এর থেকে বাড়াবো কয়বার? 2 বার। দেখো ডিরেক্টলি এটা আসতো, এত কষ্ট করে এগুলো লেখা লাগে না। শর্টকাট কিন্তু আমরা বেসিক ক্লাসে দেখছি, ভাইয়ার বিন্যাস সমাবেশের প্লেলিস্টে এগুলো একদম ধরে ধরে শিখাইছি। ওকে, খেয়াল করো, 2টা স্থান পি ও কিউ এর মধ্যে 25টা বাস চলাচল করে। পি আছে, কিউ আছে। এখান থেকে এখানে যাব আমরা, একজন লোক পি থেকে কিউতে যেতে পারে এবং ভিন্ন বাসে ফিরে আসছে। তাহলে এই যে পুরো ঘটনা, সে মোট কত উপায় সম্পাদন করতে পারে? তাহলে যাওয়ার সময় তো তার কাছে 25টা বাস, 25টাই অপশন, তাই না? তাহলে সে এখানে 25টা উপায় নিতে পারে, বাস বাছাই করতে পারে। আর পরের বারে আগে যেটাই গেছিল এখন সেটাই যাবে না, কারণ কি ভিন্ন বাসে আসতে হবে। তো তাহলে সে এখন অপশন আছে 24টা। তাহলে পুরো কাজ কিন্তু দুইটা মিলায়ে, তাহলে 25 × 24, এটা করলে যা আসে তাই 600 আসে খুব সম্ভবত, কারণ 25 25 তো 625, এটা হবে না? হ্যাঁ, তাহলে 600। বুঝতে পারলা? ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 18টা স্টেশন পড়তেছে, লোকাল ট্রেন প্রতিটা স্টেশনেই থামে। তাহলে আমাদের ঢাকা, এখান থেকে চট্টগ্রাম, মোট স্টেশন কয়টা বলো? 18টা হলো স্টেশন বলে দিছে। ওকে, যাওয়া আসার জন্য রেল কর্তৃপক্ষকে কতগুলো টিকিট বানাতে হবে আমাদের এটা বলে দিছে যে প্রত্যেকটা স্টেশনে কিন্তু থামে। তাহলে ধরো তুমি ঢাকা থেকে শুরু করবা, ঢাকা থেকে আরো কয়টা স্টেশনে যাইতে পারো? 17টা। তাহলে যে কোনো একটা স্টেশন থেকে আরো 17টা স্টেশনে যাওয়া যায়। তাহলে টিকিট কয়টা লাগবে? একটা স্টেশন থেকে যাওয়া লাগবে 17 জায়গায়। তাহলে প্রতি স্টেশনের জন্য টিকিট লাগবে 17 প্রকৃতির। স্টেশন আবার আছে কয়টা? 18টা। কিন্তু সমাবেশেরও কিছু না, এগুলো জাস্ট বেসিক গুণ ভাগ, বুঝছো? বেসিক গুণ ভাগ, আর কিছু না। 17 আর 18 গুণ করো, কত আসে?
যদি গুণটা করি 17 ইন্টু হচ্ছে 18, 306 আসছে। তাহলে কনসেপ্টটা কি, টোটাল স্টেশন 18টা। আমি তো আমার স্টেশন থেকে আমার স্টেশনে আসবো না, আমার স্টেশন থেকে আরো 17 জায়গায় যাওয়া যাবে, যেহেতু সব জায়গায় ট্রেন থামে। তাহলে এক স্টেশনে টিকিট লাগবে 17 জায়গায় যাওয়ার, 17টা টিকিট। এমন স্টেশন আছে 18টা, তাহলে প্রত্যেকেরই 17টা করে করে টিকিট লাগবে। 17 ইন্টু 18 কত আসবে? 17 ইন্টু 18। আশা করি বুঝছি, আশা করি বুঝতে পেরেছো। এই অনেকে আবার ভাইবো না ভাইয়া 17 17 17 গুণ হলো না কেন, আর এটা তো যোগ ফল। ওর ওর টিকিট লাগবে 17টা, ওর পরে 17টা, এগুলো যোগ করতেছি না, আলাদা আলাদা। আশা করি বুঝছো, ঠিক আছে। এরপরটা হলো ওই যে একটু আগে বললাম না সম্পূরক সমাবেশ, একটু সেটা বুঝি, সম্পূরক সমাবেশটা একটু বুঝি। দেখো আমাদের এনসিআর কিসের সমান হয়? এনসি এন মাইনাস আর এর কারণ কি একটু বোঝার চেষ্টা করো। একটু লিখি 5c2 এটা সমান হচ্ছে 5c3 এর। কেন? 5 মাইনাস 2 করো দেখবা 3 আসবে, অথবা 5 মাইনাস 3 করো দেখবা 2 আসবে। মানে কোনোভাবে যদি এই দুইটার বিয়োগফল এখানে বসাই সেম আসবে, দুইটার সমাবেশ। এটার মানে হচ্ছে এরকম, ধরো 5 জন আছে, 5 জন থেকে আমি 2 জনকে যতভাবে বাছাই করতে পারবো, 5 জন থেকে 3 জনকে ততভাবেই বাছাই করতে পারবো। কারণ কি দেখো, 5 জন থেকে 2 জন বাছাই করা মানে অটোমেটিক বাকি 3 জন বাছাই হয়ে গেছে। খেয়াল করো, আমি 2 জনকে আলাদা করে নিলাম, বাকি যারা অবশিষ্ট থাকে সেই 3 জনও বাছাই হইল কিনা? তাহলে 2 জন বাছাই করা, 3 জন বাছাই করা একই কথা। তার মানে n জন থেকে r জনকে বাছাই করা, অথবা n থেকে n মাইনাস r বাছাই করা একই কথা। এটাকে বলে সম্পূরক সমাবেশ। চলো এটা কিছু ম্যাথ করে ফেলি। দেখো এত এর সম্পূরক সমাবেশ কোনটি? ম্যাথ বলতে এমসিকিউ আর কি। এনসিআর জাস্ট কি হবে? এনসি এন মাইনাস আর, এই দুটার পার্থক্য, দ্যাটস ইট। আর এগুলা কিভাবে সলভ করবা? তোমাকে দুইটা কম্বিনেশন বলা সেম, এনও মিলে গেছে। যদি দেখো এন সমান এন থাকে তাহলে অবশ্যই এই দুইটার যোগফল হবে এন। 5 আর 7 যোগ করে এন পাবো, মানে 12। কেন? তুমি দেখো 3 আর 2 যোগ করো, দেখো 5 আসে। ইভেন এন মাইনাস আর 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 কে যোগ করো, দেখবা এন আসবে। তার মানে সম্পূরক সমাবেশের ক্ষেত্রে ইকুয়েশনটা দেওয়া থাকলে এই দুইটা যোগ করে এন পাওয়া যায়, এই দুইটা যোগ করে। তাহলে এখানে কি হবে? এন এন সেম, তাহলে 10 আর 6 যোগ করে 16 হবে। কতক্ষণ লাগবে বলো সলভ করতে? জাস্ট এতটুকু কনসেপ্ট জানা থাকবে, ঘেচাং ঘেচাং উত্তর লিখে আসবে আর কি। বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। ধরো জ্যামিতিক প্রয়োগটা পরে করবো, আগে হলো আমরা বাছাই সংক্রান্তগুলো করবো। এই যে বাছাই সংক্রান্ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে। খেয়াল করো, তোমার কাছে 7 জন সিনেটর আছে, 5 জন গভর্নর আছে। এখান থেকে তুমি 4 জন সিনেটর আর 3 জন গভর্নর বাছাই করবে। জাস্ট 2টা স্টেপ কিন্তু, আগে সিনেটর তারপর গভর্নর। তাহলে গভর্নর আছে কয়জন? 5 জন। 5 জন থেকে 3 জন কত উপায়ে বাছাই করা যায় ভাই? সিম্পল, 5c3। সিনেটর আছে কয়জন? 7 জন। 7 জন থেকে 4 জন বাছাই করা যায়, 7c4। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দুইটার মধ্যে গুণফল, কারণ আমার দুইটাই বাছাইকরণ করতে হবে, দুইটা মিলায় সম্পূর্ণ কাজ হচ্ছে। দেখো এর চেয়ে সিম্পল কিছু হইতে পারে। এবার জাস্ট ক্যালকুলেটর ইউজ করে উত্তর দেখাই দিই। কি করলাম? 7 জন থেকে 4 জন, 5 জন থেকে 3 জন, জাস্ট বাছাই করা। এটা দেখো 6 জন বালক আছে, 5 জন বালিকা আছে, তোমার নিতে হবে 3 জন বালক 2 জন বালিকা। বলো কি লাগে? 6 জন বালক থেকে 3 জন বাছাই করা শেষ, 5 জন বালিকা থেকে 2 জন বাছাই করা শেষ। এগুলো দাঁড়ানোরই সময় নেই। 4 জন মহিলা সহ, এই কেয়ারফুল ভাইবো না যে 10 জন পুরুষ বা ব্যক্তি, 4 জন মহিলা সহ 10 জন ব্যক্তি। তাহলে মহিলা হইল 4 জন, 4 জন মহিলা, তাহলে ব্যক্তি কিন্তু 6 জন। এই যে ট্র্যাপ দিয়ে রাখছে প্রশ্নের মধ্যে, খেয়াল করো। এখন তোমার 5 জনের কমিটি গঠন করতে হবে যাতে অন্তত একজন মহিলা থাকবে। এটা কিভাবে করবে? অন্তত একজন মহিলা, এন্ড একজন মহিলা থাকতে পারে, 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে। কতগুলা কেস? এক কাজ করি, মহিলা নাই এটা বের করি আর মোটটা বের করি, বিয়োগ করে দিই, কাজ শেষ। কারণ মোটের মধ্যে সকল কম্বিনেশন আছে, আর মহিলা নাই ওইটাই তো আমার নেওয়া যাবে না। তাহলে সেটা বাদ দিলে বাকি সকল কিছু তো ভ্যালিড। আবার বলতেছি কি কি পসিবল। আমি 5 জনের কমিটি গঠন করতেছি, এন্ড এমন হইতে পারে আমার 4 জন মহিলা, হলো মহিলা, 4 জন মহিলা, 3 জন মহিলা, 2 জন মহিলা, 1 জন মহিলা, 0 জন মহিলা। আর পুরুষ বা ব্যক্তি যদি 4 জন মহিলা হয় তখন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। বলতে পারো ভাই 5 জন মহিলা পসিবল না? না, মহিলা আছেই 4 জন, সর্বোচ্চ পসিবলই 4 জন। তাহলে এখানে কোনটুক ভ্যালিড আমাকে বল? ভ্যালিড হচ্ছে উপরের সবগুলো, এই যেগুলো সব ভ্যালিড, কিন্তু লাস্টেরটা কিন্তু ভ্যালিড না। তাহলে আমি কি করবো? একবারে মোটটা বের করে ফেলবো, এই যে একবারে এই সম্পূর্ণটা বের করবো, সেখান থেকে যেটা ভ্যালিড না সেটা বাদ দিয়ে দিই। কিন্তু ডিরেক্টলি চিন্তা করতে হবে সবগুলো কিভাবে বের করে। কোনো মহিলা পুরুষ ভাগই করবে না, সব মানে 10 জন আছে, 10 জন থেকে 5 জন নিব। তাহলে 10 জন থেকে যে কোনো 5 জন, এটা হলো মোট উপায়। 10 জন থেকে যে কোনো 5 জন। আর শুধু পুরুষ কেমনে না? এই 4 জন মহিলা বাদ আমি 6 জন পুরুষ থেকেই 5 জনের নিয়ে নিছি। তাহলে আমার বাদ দিতে হবে, কারণ আমার গ্রিনটা দরকার। সেটা কি হবে?
10c5 মাইনাস 6c5। একটু করে দিই না, উত্তরটা মিলাই নিতে পারবা তোমরা। এটা হবে হচ্ছে 10c5 মাইনাস হচ্ছে 6c5, এটা হবে 246। এই যে খ নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এত কিছু তো আঁকাবানা পরীক্ষা, এত কিছু চিন্তা করবে না, মাথায় আসবে। অন্তত একজন বলছে মানে মোট থেকে মহিলা নাই, ওই কেস বাদ দিয়ে দিব। আশা করি বুঝছি, আশা করি বুঝেছি। পরেরটা দেখো, 6 জন বালক 4 জন বালিকা থেকে 5 জনকে নিব, ঠিক 2 জন বালিকা। বলেই দিছে ঠিক 2 জন বালিকা, তাহলে বুঝাই যায় তোমার 5 জনকে নিতে হবে, তাহলে 2 জন বালিকা হলে বাকি 3 জন বালক। 6 জন থেকে বালক কিভাবে 6c3 ইন্টু 4 জন থেকে বালিকা 4c2। এটাই তো মনে করছিলাম, তাই না? দেখো তো, এই যে কাছাকাছি কাছাকাছি ছিল, একই টাইপের। তাহলে করে ফেলো এগুলা। পরেরটা যাচ্ছি, তুমি 12টা প্রশ্ন থেকে 6টা প্রশ্নের উত্তর দিবা, যার মধ্যে কি ঘটছে প্রথম 5টা থেকে 4টাই দিতে হবে। তাহলে 12টার মধ্যে 5টা শেষ, থাকে আর কয়টা? 7টা, রাইট? তাহলে 5টা থেকে 4টা নেওয়া যায় 5c4, বাকি থাকে আরো কয়টা? 7টা। সেই 7টা থেকে আরো কয়টা আনসার করতে হবে? টোটাল হলো 6টা, সেই 7টা থেকে আরো 2টা দিতে হবে। বুঝো নাই? এর থেকে সোজা কিছু আছে? মানে কম্বিনেশনে এই বাছাইকরণ হলো সবচেয়ে ইজি। এত ইন্টু 7 সিট, এবং এগুলো এমসিকিউর উপযোগী। কেন? খুবই ফাস্ট ফাস্ট করা যায়। 105 হবে উত্তর, 105 হবে আমাদের উত্তর। ওকে, এবার আমরা শব্দ গঠনে আগে যাব না, এটা লাস্টে আসবো। আমরা যেগুলো বাদ দিয়ে আসছিলাম সেটাই যাচ্ছি। জ্যামিতিক প্রয়োগ আর হচ্ছে আমাদের একাধিক ভাগে বিভক্তকরণ বলে একটা বিষয় আছে। খেয়াল করো, আমাদের যদি কিছু সংখ্যক জিনিস থাকে, সেই জিনিসটাকে দেখো আমরা এই সংখ্যক ভাগে ভাগ করতেছি। দেখো ভাগ কেন বলা হলো? কারণ এগুলো যোগ করে এটা পাওয়া যায়। ধরো আমার কাছে 20টা জিনিস আছে, 20টাকে আমি 3, 5, 12 এততে ভাগ করতে চাচ্ছি। তাহলে 3, 5, 12 যোগ করলে কি 20 আসে না? ওইটাই বুঝাচ্ছি যে এত সংখ্যক জিনিস আছে, ওগুলোকে আমি এই সংখ্যক জিনিসে ভাগ করতে চাচ্ছি। এবং ভাগ হলো এক্সটি ভাগ। এই বিভক্ত করার যে সমাবেশ, জাস্ট ভাগ করব, কোনো বন্টন করতেছি না, জাস্ট ভাগ করতে চাই, সেটা হয় এরকম। উপরে m প্লাস n প্লাস p, এই পুরোটার ফ্যাক্টোরিয়াল, নিচে আলাদা করে m এর ফ্যাক্টোরিয়াল, n এর ফ্যাক্টোরিয়াল, p এর ফ্যাক্টোরিয়াল, এবং যত ভাগ করছো সেটা দ্বারাও ভাগ করে দিও x এর ফ্যাক্টোরিয়াল। এই আর যদি বন্টন করো, মানে আবার x ফ্যাক্টোরিয়াল গুণ করে দিতে হবে, সাজাইতে হবে, তাদের মধ্যে বিভিন্নভাবে বন্টন করতেছে, তখন x ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দাও, তখন ঘটবে একই জিনিস। এই উপরে মোটটার ফ্যাক্টোরিয়াল, নিচে হলো ভাগগুলো, এই 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 এক্সও ছিল, এবার আবার এক্স ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করে দিছি, তাই ওটা আর থাকে না। বিশেষ করে এটা এই থিওরি দেখে লাভ নেই, এগুলো ডিরেক্টলি আমরা প্র্যাকটিস করি। দেখো ডিরেক্টলি প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু দেখে দেখো, তোমার কাছে 2x সংখ্যক জিনিস আছে, সেখান থেকে তুমি 2 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিবা। ভাগ করে দিলে সময়ের সংখ্যা কত হবে? কি শিখলাম? উপরে মোট, মানে মোট কত আছে? 2x, মানে 2x এর ফ্যাক্টোরিয়াল, নিচে ভাগগুলার ফ্যাক্টোরিয়াল। কি কি ভাগ করছো? একজনের দিছো x ফ্যাক্টোরিয়াল, আরেকজনেরও দিছো x ফ্যাক্টোরিয়াল। এখন আমার 2 জনের মধ্যে ভাগ করতেছি, আমি কি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব? না, কারণ আমি 2 জনে বন্টন করে দিছি। বন্টন করে দিলে আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে না। বাট আগেরটা খেয়াল করে দেখো, তুমি জাস্ট 4 ভাগে ভাগ করছো, কোনো বন্টন করো নাই, তো তখন কিন্তু আবার এক্সট্রা একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। টোটাল হলো 60, এই 4 ভাগ করছি, তাহলে কি কি? একবার 15 ফ্যাক্টোরিয়াল, আবার 15 ফ্যাক্টোরিয়াল, মানে এভাবে 15 আসবে 4 বার, বুঝো নাই? 15 ফ্যাক্টোরিয়াল 4 বার, মানে টু দি পাওয়ার 4। এরপরে 4 ভাগে আবার ভাগ করছি না, তাই সেই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। যখন বন্টন করতেছো স্পেসিফিক কারোর মধ্যে, তখন একটা এক্স ফ্যাক্টোরিয়াল গুণ হয়ে যায়, তাই ওইটার নিচে থাকে না। আর গুণ না হইলে ওটা দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে। এটা কি? যত ভাগে বেরিতেছে, যতগুলা ভাগে। আশা করি বুঝছো। এই টাইপের এমসিকিউ কিন্তু আসে, দেখছো 2টা বোর্ডে আসছিল, এই 2টাও করাই দিলাম, ছোট্ট একটা টাইপ ছিল। ঠিক আছে, এবার আমরা জ্যামিতিক প্রয়োগ দেখব। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। জ্যামিতিক প্রয়োগ হচ্ছে আমরা সমাবেশ দিয়ে করি। খেয়াল করো, তোমাকে 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া, এই 4টা সরলরেখা দিয়ে কতভাবে তুমি ত্রিভুজ বানাতে পারবে একটু চিন্তা করো। সরলরেখা দিয়ে কিভাবে ত্রিভুজ বানানো যায়? 3টা সরলরেখা দিয়ে একটা ত্রিভুজ বানানো যায়। দেখো তো, এই দেখো, আমি 3টা সরলরেখা মিলে একটা ত্রিভুজ বানাইতে পারছি। তাহলে জিনিসটা এরকম যে সরলরেখা দেখো দিছে 4টা থেকে আমার 3টা সরলরেখা বাছাই করতে হবে, তাহলে আমি একটা ত্রিভুজ পাবো। তাহলে 4টা থেকে আমি যতভাবে 3টা সরলরেখা বাছাই করতে পারবো, ততগুলো ত্রিভুজ পাবো, তাই না? বিষয়টা এমন না? তাহলে 4টা সরলরেখা থেকে 3টা যতভাবে বাছাই করলাম, এটাই আমার ত্রিভুজ সংখ্যা। দেখবে এটার ভ্যালু 4 আসতো, কিন্তু এটার উত্তর 4 হবে না, এখান থেকে 3 বিয়োগ যাবে, 3 বিয়োগ যাবে, উত্তর হবে 1। 3ই কেন বিয়োগ গেল? এর কারণটা হলো, খেয়াল করে দেখো, এখানে এমন এমন বাহুর কম্বিনেশন দেওয়া, সবগুলা ত্রিভুজ স্যাটিসফাই করবে না। যেমন দেখো কি হইতে পারে, 2 যোগ 3, দেখো এটা 5-এর সমান হয়ে গেছে। যদি আমরা 2, 3, 5 নেই, এটা দিয়ে কখনো ত্রিভুজ হবে না, কারণ 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু হচ্ছে বড় হইতে হয়, এটা হবে না। এরপরে 2 যোগ 5, এটাও দেখো 7-এর সমান হয়ে গেছে, এটা হবে না, মানে 2, 5, 7 নিলে সম্ভব না। এরপর আর কি আছে? আর আছে হচ্ছে 2, 3, 7,
এটাও হবে না। একমাত্র ঘটতেছে হলো 3 5, এটা দেখো গ্রেটার দেন হচ্ছে 8। তাহলে এই যে চারটা কম্বিনেশন পসিবল ছিল, এটার উত্তর কিন্তু 4। এই যে 4, 4-এর মধ্যে এই দুইটাই, এই তিনটাই বাদ পড়ে গেছে, খালি এই একটা হয়েছে, তাই উত্তর হচ্ছে 1। বুঝছি? তো তোমাকে যদি কখনো সরল রেখা দিয়ে দেয়, যতগুলো সরল রেখা দিবে NC3, কারণ কি যতভাবে তুমি 3টা সরল রেখা বাছাই করবা ততগুলো ত্রিভুজ পাওয়া যায়। আর যদি কখনো এমন বাহু দেওয়া থাকে তখন আবার এক্সট্রা করে বাদ দিতে হতে পারে কিছু, যতগুলো বাহু পসিবল না। এক্ষেত্রে 3টা বাহু পসিবল হয়নি। বুঝছি? আশা করি ক্লিয়ার হতে পারছো। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো কি বললো, 10টা বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায়। বলতো একটা সরল রেখা আঁকতে তোমার কয়টা বিন্দু দরকার? অনেকে বলবে একটা না, সরল রেখা অধ্যায় পড়ো নাই। 2টা বিন্দু লাগতে একটা সরল রেখার সমীকরণ পাইতে, নির্দিষ্ট সরল রেখা পাইতে। তাহলে তুমি 2টা বিন্দু দিয়ে একটা সরল রেখা আঁকতে পারবা। তাহলে 10টা বিন্দু থেকে যতভাবে 2টা বিন্দু নিবা ততগুলা সরল রেখা আঁকা যায়। তাহলে 10টা থেকে 2টা নেওয়া যায় 10C2 উপায়। এই যে এতগুলো হবে আমার সরল রেখার সংখ্যা, যেখানে কোনো বিন্দু সমরেখা নয়। কারণ কি দেখো 3টা বিন্দু একই রেখার উপরে অবস্থিত, তাহলে ওই 3টা বিন্দু থেকে তো আমি একটাই রেখা পাইতাম, তখন বাদটা যাইতো কিছু। এক্ষেত্রে যাবে না, কারণ এক্ষেত্রে কেউ সমরেখা নয়। বুঝছি? আশা করি ক্লিয়ার হয়েছে। খেয়াল করে দেখো কি বলছে, 7 বাহু বিশিষ্ট, মানে এখানে অনেকগুলো বহুভুজ দেওয়া, সবগুলোর কর্ণ বের করতে হবে। আমাকে বলো, বহুভুজে যদি 4টা শীর্ষ থাকে, খেয়াল করে এখানে কি বলছে, আমরা হলো সহজটাই যাই, যেটা আমরা রিয়েল লাইফে দেখি। আছে এগুলো বাদ, আমরা হলো চতুর্ভুজে যাই। ধরো আমাদের একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের শীর্ষ কয়টা বলো তো, বাহু কয়টা? 4টা। শীর্ষ তাই কয়টা চলে আসে? 4টা। এই এখানে টোটাল কয়টা রেখা পাওয়া পসিবল একটা চতুর্ভুজের মধ্যে? 6টা রেখা পাওয়া পসিবল। কেন? 4টা বাহু, 2টা কর্ণ। আমাকে যদি কর্ণের সংখ্যা বের করতে হয় কম্বিনেশন দিয়ে, কারণ সবসময় তো চতুর্ভুজ হবে না, আমি গুনে গুনে বের করবো না। কনসেপ্টটা কিরকম দেখো, একটা রেখা মানে একটা সরল রেখা, একটা সরল রেখা তৈরি হয় 2টা বিন্দু থেকে। তাহলে আমার বিন্দু আছে 4টা, 4টা থেকে আমি যতভাবে 2টা বিন্দু নিতে পারবো সেটাই আমার সরল রেখার সংখ্যা। কিন্তু সবগুলো সরল রেখা তো কর্ণ হবে না, সেখানে বাহুও আছে। যেহেতু 4টা শীর্ষ, বাহু 4টা, তাহলে এক্সট্রা করে একটা 4 বাদ দিতে হবে, তাইলে কিন্তু আমরা কর্ণ পাওয়া যাব। করে দেখো 4C2 এর ভ্যালু আসবে 6, 6 - 4, এই দেখো কর্ণের সংখ্যা তাই 2 হয়। তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম, n বাহু বিশিষ্ট বহুভুজ হলে NC2 - n, এটা করলে তুমি কর্ণ সংখ্যা পাবা। মানে এটার आंसर কি হবে? 7C2 - হচ্ছে 7। করে দেখো আসবে হচ্ছে 3, 3 সাথে 21, 21 থেকে 7 চলে গেলে 14 আসবে উত্তর। পরেরটা 6C2 - 6, দেখো কতবার আসছে, 3 5 15, 15 - 6 মানে 9 আসবে। এটা তাও আবার করি, 6 আর 5 নিচে 2 আসছে, হ্যাঁ এটাই আসবে। 10 বাহু মানে 10C2 - 10, তাহলে কি হবে? 10 যদি নেই তাহলে 5, 5 নং 45, 45 থেকে 10 চলে গেলে 35 হবে উত্তর। কি রে, সব দেখে ক হইতেছে? ও না, গ হইছিল, ঠিক আছে। 16 হবে কি? 16C2 - 16, এটা কি হবে? 15 × 8, 5 8 40, 80, 120, 120 এর থেকে 16 নিয়ে যাও 104, এই যে এটা হবে। বুঝতে পারলা? তাহলে ফর্মুলাটা এভাবে মনে রেখে দিও, NC2 - n। কেন হইলো আবার বুঝাই, আমার n বাহু বিশিষ্ট যদি হয়, মানে nটা শীর্ষ আসবে, আমি জানি 2টা বিন্দু দিয়ে একটা বাহু পাওয়া যায়, বা একটা সরল রেখা পাওয়া যায়, বাহু না একটা সরল রেখা পাওয়া যায়। তাহলে nটা বিন্দু থেকে যতভাবে আমি 2টা বিন্দু বাছাই করতে পারি, NC2, এটা আমার সরল রেখার সংখ্যা। এন্ড সবাই তো কর্ণ না, কর্ণ পাইতে হলে কি করতে হবে? বাহুটা বাদ দিতে হবে। n বাহু বিশিষ্ট বহুভুজ দিয়ে বাহু n, তাহলে NC2 - n প্রচুর আছে। দেখো এক পেজে কতগুলো নিছি, আরো ছিল। তাহলে এটা কিন্তু ভালো মতো মাথায় রেখো, এটা একদম ফর্মুলায় বানিয়ে দিলাম শর্টকাটে, কারণ প্রচুর আসে, মাথার মধ্যে একদম রেখে দিও। বুঝতে পারলা? আচ্ছা খেয়াল করো, এটা এমসিকিউতে আসে নাই, আসবে সামনে, আমি একসাথে প্র্যাকটিস করাইতেছি, মানে আমি সব টাইপ করাই দিচ্ছি। কোনো সমতলে আমার 15টা বিন্দু আছে, যার মধ্যে 5টা বিন্দুই সমরেখ। বুঝছো? 5টা বিন্দুই সমরেখ। কি বলছে? 3টা বিন্দু সমরেখ নয়, এছাড়া অন্য 3টা সমরেখ নয়, মানে এই 5টাই সমরেখ, এছাড়া অন্য কোনো 3টা সমরেখ নয়। এই 15টা বিন্দু সংযোজন করে কতগুলা সরল রেখা পাবো, কতগুলো ত্রিভুজ পাবো। আগে সরল রেখায় আসো। সরল রেখা কিন্তু এতক্ষণে তোমরা বস হয়ে যাওয়ার কথা, যে ভাই 15টা বিন্দু আছে, 15টা থেকে আমি 2টা বিন্দু বাছাই করতে পারি 15C2 উপায়, তাহলে এটাই হবে আমার সরল রেখার সংখ্যা। বাট ঝামেলা আছে, 5টা বিন্দু বলছে সমরেখ, তাহলে এই 5টা বিন্দু থেকে নিজেদের মধ্যে কিন্তু কোনো সরলরেখা পাওয়া যাবে না, তাই এক্সট্রা করে বাদ দিতে হবে এই 5C2, বাট এক্সট্রা একটা 1 যোগ করতে হবে, কারণ এরা সবাই মিলে তো আবার একটা সরলরেখা দিচ্ছে। মানে আমি যতগুলো কম্বিনেশন বানাইছিলাম এই 5টার মধ্যে ওইগুলো হচ্ছে না, বাট ওরা নিজেরা মিলাতে একটা দিচ্ছে, তাই 5C2 বিয়োগ করে আবার এক্সট্রা একটা দেখো 1 যোগ করতে হয়েছে। বুঝছি? এটা অনেকে এইভাবে মনে রাখে যে NC2, n হলো বিন্দু সংখ্যা, -MC2, mটা হলো সমরেখ, প্লাস হচ্ছে 1, এভাবে হলো সরল রেখার সংখ্যা পাওয়া যায়।
বুঝছো, যতগুলো সমরেখ সেটা C2 আবার বাদ দিতে হয়। এক কেন যোগ করলাম, সবাই মিলে তো একটা সরলরেখা দিচ্ছে। এবার চলো ত্রিভুজে যাই। ত্রিভুজের জন্য কিন্তু 3টা বিন্দু মিলে একটা ত্রিভুজ হয়, খেয়াল করো 3টা শীর্ষ মিলে একটা ত্রিভুজ হয়। তাহলে 15টা থেকে কত উপায়ে তুমি 3টা বাছাই করতে পারো। ত্রিভুজের জন্য লাগবে 3টা, ত্রিভুজের জন্য লাগবে 15C3। বাট সমরেখ হলে কিন্তু একটা ত্রিভুজও পাবো না। খেয়াল করে দেখো 5টা বিন্দু এই যে একটা রেখার উপরে, এখান থেকে কোনো ত্রিভুজ পাবা না। তাহলে এটা ডিরেক্টলি হবে এই 5টা থেকে যত উপায় আমি 3টা বাছাই করছি সেটা বাদ চলে যাবে -5C3। এখানে কিছু যোগ হবে না, কারণ সরলরেখার বেলা একটা পাওয়া গেছে, এবার ত্রিভুজের বেলা কিচ্ছু পাওয়া যায় না। এটা অনেকে মনে রাখে কিভাবে, ত্রিভুজের বেলায় হয় NC3 -MC3। M কি আর N কি? N হলো যতগুলা বিন্দু দেওয়া, আর M হলো যতগুলা সমরেখ। বলো বুঝলা কিনা? আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝেছো। পরেরটায় যাচ্ছি, খেয়াল করো কি বলা। একটা সমতলে 15টা সরলরেখা দেওয়া আছে, যার 3টা পরস্পর সমান্তরাল, 4টা সরলরেখা সমবিন্দুগামী। মোট ছেদবিন্দুর সংখ্যা কত? দেখো একটা ছেদবিন্দু পাইতে হলে কয়টা সরলরেখা লাগে বলো তো? একটা ছেদবিন্দু পাইতে গেলে আমার 2টা সরলরেখা লাগে, 1 2। তাহলে 15টা সরলরেখা থেকে আমি কয়টা ছেদবিন্দু পাবো? সেটা কি বেসিক্যালি এমন হওয়ার কথা না, 15টা থেকে আমি যতভাবে 2টা পাইতে পারি, 15C2। বাট ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? 3টা রেখা সমান্তরাল হয়ে গেছে। এই সমান্তরাল রেখা কি কোনোভাবে ছেদ করবে না? তাহলে এরা নিজেদের মধ্যে যতগুলা ছেদবিন্দু হইতে পারে 3C2 সেটা আবার বিয়োগ করে দিতে হবে। গেল। এখন আবার সমস্যা, কি সমস্যা? 4টা সরলরেখা আবার সমবিন্দু, মানে এই 4 জন একই বিন্দুতে ছেদ করতেছে। তাহলে এদের থেকে তো আলাদা বিন্দু পাবো না, একটাই বিন্দু পাবো। তাহলে এদের বেলা আবার কি করতে হবে? এই 4টা থেকে যা পাইতা বিয়োগ করো, করে আবার 1 যোগ করে দাও, কারণ অ্যাটলিস্ট একটা তো দিচ্ছে সবাই মিলে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, দাঁড়াও আমার ক্যালকুলেটর জানি কই চলে যায় বারবার, বুঝছো? এটা আসবে হচ্ছে 15C2 -3C2 -4C2 প্লাস হচ্ছে 197। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করাচ্ছি, পরীক্ষায় আসবে, এখন আসে নাই, তোমাদের বার আসবে। এতদিন তো শর্ট সিলেবাস ছিল রে ভাই, তোমাদের বেলায় ধুমায় আসবে এগুলো। খেয়াল করো কি বলো, কোনো সমতলে 18টা বিন্দুর মধ্যে 7টা হলো সমরেখ। এবার কতগুলো চতুর্ভুজ আঁকা যাবে? বলে চতুর্ভুজ আঁকতে হলে বিন্দু লাগে কয়টা? বিন্দু লাগে কিন্তু 4টা। তাহলে কি হওয়ার কথা আমাকে বলো? হওয়ার কথা হচ্ছে 18টা থেকে যতভাবে আমি 4টা বাছাই করতে পারি সেটাই আমার চতুর্ভুজ। বাট 7টা বিন্দু হয়ে গেছে সমরেখ, 7টা বিন্দু সমরেখ। একটু খেয়াল করে, একটু বোঝার বিষয় আছে। তোমার কখনোই 7টা বিন্দু থেকে তুমি চতুর্ভুজ পাবা না যদি 7টা বিন্দু থেকে তুমি 4টা সিলেক্ট করো। তোমার চতুর্ভুজ হইতে হলে কয়টা বিন্দু সিলেক্ট করা লাগে? 4টা। 7টা থেকেই 4টা সিলেক্ট করলে চতুর্ভুজ হবে না, এটা বিয়োগ চলে যাবে। এমনও তো হইতে পারে ওই 7টা থেকে তুমি 3টা সিলেক্ট করছো, আরেকটা অন্য জায়গা থেকে করছো, সেটাও কিন্তু হইতে পারে, ওইটাও চতুর্ভুজ হবে না। কেন? খেয়াল করো, একটা হলো এরকম 1 2 3 4, যে 4টাই একই রেখা থেকে নিছো, কোনো চতুর্ভুজ না। আরেকটা এমন হতে পারে 1 2 3 4, সরি 4 কেন করে দিলাম, 3টা একই রেখা থেকে নিছি, আরেকটা বাইরে থেকে, স্টিল চতুর্ভুজ হবে না, ত্রিভুজ হবে বা অন্য কিছু হবে। তাহলে 2টা কেসে কিন্তু চতুর্ভুজ হয় না। তাহলে এটা তো আমি বাদ দিয়ে দিছি অলরেডি, এটাও বাদ দিতে হবে। এটা কেমনে বাদ দিবা বলো? এবার হলো 3টা সিলেক্ট করছো 7টা থেকে, আর একটা কোত্থেকে আসছে? ওই বাইরের গোলা। দেখো টোটাল ছিল 18টা, 18টার মধ্যে 7টা সমরেখ, ওই 7টা বাদ দিলার কয়টা থাকে? 11টা। ওই 11টা থেকে একটা নিছো, তাহলে ইনটু 11টা থেকে একটা। বলতে পারি এদের মধ্যে কেন গুণ হলো? এই পুরোটা মিলে একটা কেস না, বুঝছো? তাহলে এইটুকু কিন্তু বিয়োগ করতে হবে। যদি করি তাহলে কি আসে? একটু জটিল অঙ্ক এটা, বাট আশা করি বুঝছো। 18C4 -7C4, এটা আসলে বোর্ড স্ট্যান্ডার্ড হয় না, একটু জটিল হয়ে যায় তোমাদের জন্য। এটা আসবে 2640। হ্যাঁ, ঘ নাম্বারটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝাতে পেরেছি, আশা করি বুঝাতে পেরেছি। খেয়াল করো, 15টা সমান্তরাল রেখা অপর 12টা সমান্তরাল রেখাকে ছেদ করে। মানে কাইন্ড অফ এরকম, দেখো এই যে অনেকগুলো সমান্তরাল রেখা এদিকে আছে, আবার এদিকে অনেকগুলো সমান্তরাল রেখা আছে। এতে করে কি ঘটবে দেখো? সামান্তরিক তৈরি হবে, মানে চতুর্ভুজ তৈরি হবে। দেখো এখানে একটা সামান্তরিক হয়ে গেছে, আবার তুমি বড়টা নিলে আরেকটা সামান্তরিক, এগেইন তুমি যদি এইটুক নাও আরেকটা সামান্তরিক, তাই না? সামান্তরিক কিভাবে ঘটতেছে খেয়াল করছো? এই ব্লু টাইপের 2টা সমান্তরাল রেখা আর হলুদ টাইপের 2টা সমান্তরাল রেখা মিলে কিন্তু একটা সামান্তরিক পাওয়া যায়। আমাদের কাছে গ্রুপ আছে কিন্তু 2 গ্রুপ, একটা এরকম হলুদগুলো, একটা ব্লুগুলো। তাহলে হলুদগুলো থেকে 2টা পাইলে, ব্লুগুলো থেকে 2টা পাইলে আমরা একটা সামান্তরিক পাই। এই 2টা না হয় অন্য 2 হইতে পারতো। দেখো অন্য 2-এ যাই। ধরো ফর এক্সাম্পল আমি হলুদ থেকে এই 2টা পাইছি, এটা কি আসলো? হলুদ থেকে এই 2টা পাইছি, এই যে। আবার ব্লু থেকে এই 2টা পাইছি, তখন দেখো সামান্তরিক এই পুরাটা পাইতাম, তাই না? তাহলে এভাবে হবে উত্তরটা, যে আমি 15টা আর 12টা 2টা গ্রুপ, 15টা থেকে যতভাবে 2টা পাবো ইনটু 17টা থেকে যতভাবে 2টা পাবো, এইটা গুণ করেই পাবো মোট সামান্তরিক সংখ্যা। আশা করি বুঝছি।
আশা করি বুঝতে পেরেছো। এবার চলো দেখি ছেদবিন্দুর একটা মজার আছে। 10টা বৃত্ত, 15টা সরলরেখা, এই সবাই মিলে মোট কতটা ছেদবিন্দু। আগে ভাব, সরলরেখা ছেদ করতে হলে কি করতে হয়? দুইটা সরলরেখা একটা বিন্দু ছেদ করে। তাহলে তোমার সরলরেখা ছেদবিন্দু পাইতে হলে 15টা থেকে 2টা বাছাই করতে হবে, কারণ 2টা মিলে একটা ছেদবিন্দু পাওয়া যায়। বৃত্তর বেলায় খেয়াল করো হয় কি, বৃত্তর বেলা যখন এটা ছেদ করে, 2টা বৃত্ত ছেদ করলে কিন্তু 2টা বিন্দু পাওয়া যায়। সো বৃত্তর বেলায় হ্যাঁ, ছেদবিন্দুর জন্য কি দরকার? 2টা বৃত্ত সিলেক্ট করা দরকার। তাহলে আমার 10টা বৃত্ত থেকে 2টা সিলেক্ট করতে হবে, বাট করলে তুমি প্রতিবারে 2টা করে ছেদবিন্দু পাবা, তাই এটাকে 2 গুণ করে দাও, গেল 2টা। তাহলে আমার বৃত্ত ছেদবিন্দু পাইলাম, সরলরেখা পাইলাম। এই সরলরেখা বৃত্ত মিলে একটা কেস হইতে পারে না? একটা সরলরেখা একটা বৃত্তকে যখন ছেদ করে, এখানেও 2টা বিন্দু পাওয়া যায়। খেয়াল করছো? একটা সরলরেখা একটা বৃত্তকে যখন ছেদ করে তখন 2টা পাওয়া যায়। তাহলে একটা সরলরেখা একটা বৃত্ত, এই কেসটা কি একটা সরলরেখা একটা বৃত্ত। কিভাবে হবে? 10টা থেকে একটা নাও, আবার 15টা থেকে একটা নাও, এবং এখানে প্রতিবারে তুমি 2টা করে পাচ্ছ। এই 2 গুণ করে আমি যদি ক্যালকুলেশন করি, হবে হচ্ছে 10c2 ইন্টু 2 যোগ 15c2 যোগ 10 ইন্টু 15 গুণ 2, উত্তর আসবে 495। যারা ওয়ান্ডার করতেছো যে এখানে 3টা কেসে যোগ কেন হলো, কি বলছি? আলাদা আলাদা কেসে যোগ হয়, এটা হলো সার্কেল প্লাস স্ট্রেট লাইন। এটা শুধু স্ট্রেট লাইন, এটা হলো সার্কেল, আলাদা আলাদা কেস। বাট একটা পার্টিকুলার কেসে যা যা ঘটবে নিজেদের মধ্যে গুণ ঘটবে। বুঝছি, অনেক এক্সট্রিম একটা দেখাই দিছি, দরকার নাই। আর ক্যালকুলেটর আজকে কয়বার যে পরে ভাঙতেছে, বাট দেখাই দিলাম আর কি। বোর্ড যদি প্রশ্ন কঠিনও হয় যাতে কোথাও না আটকে যায়। একদম ইউনিভার্সিটি বা প্রিপারেশন হয়ে যাচ্ছে, অ্যাডমিশন টেস্টের, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে শব্দ গঠন। বলতে পারো ভাইয়া শব্দ গঠন আপনি বিন্যাসে করাইলেন, বিন্যাসে যখন করছি দেখবা রিপিটেশন ঘটলে সব বর্ণ একবারে নিতেছি। কখনো এমন হয় নাই যে অল্প কয়েকটা নিছি, অল্প কয়েকটা নিই। যদি অল্প কয়েকটা নেই তখন এটা সমাবেশ দিয়ে করতে হয়। প্রশ্ন দেখো, বুঝে যাবে। দেখো অনেকগুলা বর্ণ আছে, রিপিটেশন আছে কি ও 2বার, কিন্তু আমাকে সবগুলা বর্ণ নিতে বলে নাই, বলছে 3টা নাও, এগুলা করতে হয় সমাবেশ দিয়ে। কিভাবে দেখো, তখন তোমার গ্রুপ করে ফেলতে হয়। কি কি গ্রুপ? একটা হলো এস একটা, সি একটা, এইচ একটা, এল একটা, ও আছে 2টা, এলো গ্রুপ। টোটাল 5টা গ্রুপের বর্ণ আছে। দেখো আমাকে 3টা বর্ণ নিতে হবে, 3টা বর্ণ 2 উপায়ে নেওয়া যেতে পারে। কেস 1 ফার্স্ট চিন্তা করতে হবে। দেখো কেস 1 যে 3টাই ভিন্ন, এটা একটা উপায়। আমার কাছে কিন্তু সমাবেশই চাইছে, বিন্যাস চাই না, জাস্ট আগে বাছাই করো। কেস 2 এমন হইতে পারে 2টা সেম একটা আলাদা, 2টা সেম যোগ একটা আলাদা। দেখো 2টা কেস এসে পড়ছে। যদি 3টাই ভিন্ন নিতে হয়, আমার কাছে অপশন আছে 1 2 3 4 5, 5টা থেকে যে কোনো 3টা নিব। এটাই হলো 3টা ভিন্নর ক্ষেত্রে। বলতে পারো ভাইয়া কই ভিন্ন তো আছে 4টা। এই ও 2বার থাকুক, আমি ও থেকে একটা নিলাম, তাইলেও তো হয়। ওকে কি আমি 2 কাউন্ট করছি? 4 আর 2 তো 6 হইতো, আমি কাউন্ট করছি 1, মানে এখান থেকে একটা নিচ্ছি। টোটাল 5টা গ্রুপ থেকে যে কোনো একটা আসবে। এরকম করে 3টা নিতে হবে। তাহলে 5টা থেকে 3টা বাছাই করা যায়, 5c3 একটা করে আসতেছে। আর 2টা সেম হলো অপশন আছে একজন থেকে একটা নিব, এই ইনটু বাকি একটা আলাদা লাগবে। আলাদার জন্য দেখো ওটা তো নিয়ে নিছি, বাকি থাকতেছে এই 4টা থেকে আরো যে কোনো একজনকে নিব। বুঝো না, একটাই তো আলাদা। আর উত্তর কি আসবে দেখো, 1 × 4 মানে হচ্ছে 4, এটা আসবে হলো 5c2 সমান 5c2 মানে হচ্ছে 5 4 আর নিচে হচ্ছে 2, তাহলে 10 আর 4 হবে 14। এই দুটো কিন্তু যোগ ঘটবে, বুঝছো? উপরের কেস আর নিচের কেস দুইটা আলাদা কেসে যোগ হয়, যোগ হলে দেখো 14 আসতেছে উত্তর। আশা করি বুঝার কথা, আশা করি বুঝেছো। পরেরটা দেখো থিসিস। এখান থেকে আমরা 4টা বর্ণ নিব, নিয়ে সমাবেশ সংখ্যাই চাইছি। লেগেন চলো গ্রুপগুলো আলাদা করি। টি আছে, এইচ আছে, ই আছে, আই আছে, আগেরটার মতো হুবহু আগেরটা, এস জাস্ট এখন 4টা নিতে হবে। তাহলে কেস 1 4টাই আলাদা। এই আর কেস না লিখি না, এমসিকিউ রে ভাই, সব আলাদা। আর আরেকটা কি হইতে পারে, 2টা সেম বাকি 2টা আলাদা, 2টা সেম বাকি 2টা আলাদা। তাহলে বলো 4টাই যদি আলাদা হয়, আমার কাছে গ্রুপ আছে কয়টা? 5টা থেকে যে কোনো 4টা নিয়ে নেব, শেষ। আর 2টা সেম হলে নিতে হবে ওর থেকেই। এখানে কয়টা অপশনে নেওয়া যায়? একটা থেকে একটা বা 2টা থেকে 2টা, যাই বলো 1ই আসবে। এই আর বাকি যে 2টা আলাদা, সেখানে অপশন আছে 4টা, সেই 4টা থেকে যে কোনো 2টা নিয়ে নাও। তাহলে করে দেখবা, এখানে আসবে 5, এখানে আসবে 1 × 4 3 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 5 উত্তর আসবে 11, যোগ করে দিবা, উত্তর আসবে 11। বুঝেছো? প্রশ্ন একটু কঠিন করলে এগুলো দিবে, এগুলো একটু লেন্দি আর কি করাটা, আমি তো ক্যালকুলেশন করাই দিচ্ছি। আচ্ছা, এই বর্ণগুলো থেকে প্রতিবারে 3টা ব্যঞ্জন বর্ণ নিবা, 2টা স্বরবর্ণ নিবা,
নিয়ে কত উপায় শব্দ গঠন। দেখো যখনই শব্দ গঠন করবে মানেই বিন্যাস, শব্দ গঠন মানেই বিন্যাস। আগের দুটো সমাবেশ বলে দিছিল, তাই খালি সমাবেশ করছি, খালি সমাবেশ। কিন্তু যেহেতু সবগুলা নেই মানে অবশ্যই এটা বিন্যাস দিয়ে করা যাবে না, সমাবেশ করে তারপর সাজাবো। মনে আছে বিন্যাস কিভাবে করে? আগে বাছাই করো তারপর সাজাও, একদম শুরুতেই শিখছিলাম কিন্তু। চলো করে ফেলি। 3টা ব্যঞ্জনবর্ণ 2টা স্বরবর্ণ। চলো আলাদা করি। কি আছে? এল ও জি এ আর আই টি এইচ এম এস। এই তো 1 2 3 4 5 6 7। তাহলে 7টা ব্যঞ্জনবর্ণ থেকে 3টা বাছাই করো, 7C3 গেল, ইনটু 2টা স্বরবর্ণ। কেমনে করবো? 2টা স্বরবর্ণ নিব হচ্ছে এই যে 3টা আছে, 3টা থেকে 2টা বাছাই করো। বাছাই করা শেষ, এবার সাজাও। টোটাল বর্ণ কয়টা বলো? 3 2 5। 5টাকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়। বুঝেছো? 5টাকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে উত্তর হবে 7C3 ইন্টু 3C2 ইন্টু হলো আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আসবে 12,600। 12,600 হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বোঝা গেছে। ফাইনালি একটা দেখো, 7টা ব্যঞ্জনবর্ণ 3টা স্বরবর্ণ, কত উপায় তুমি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করবা, যেখানে 3টা ব্যঞ্জনবর্ণ আর 2টা স্বরবর্ণ। বলো কি করবা? 7টা থেকে আগে 3টা ব্যঞ্জনবর্ণ নাও, 3টা থেকে 2টা স্বরবর্ণ নাও। কয়টা নিছো টোটাল? 5টা। ওই 5টাকে সাজাও। শব্দ গঠন মানেই সাজাইতে হবে, সাজাইলে হলো 5 ফ্যাক্টোরিয়াল। এটা তো আগেরটাই মনে হচ্ছে তাই না? 7C3 3C2, হ্যাঁ হুবহু আগেরটাই চলে আসছে, উত্তর আগেরটার মতোই চলে আসছে, 12,600। আশা করি বুঝেছি। এবার ফাইনালি একটাই বাকি, সেটা হলো অন্তত একটি, এক বা একাধিক এই টাইপের কেস। দেখো আমার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে আমরা যে কোনো সংখ্যক জিনিস নিব, নিয়ে যে সমাবেশ সংখ্যা, এটার যে ফর্মুলাটা এটা হলো d2 টু দি পাওয়ার n। এটা কিভাবে আসে দেখো, ফর এক্সাম্পল আমার কাছে পাঁচটা জিনিস আছে, 5টা কালার আছে ফর এক্সাম্পল। এখান থেকে তুমি কত উপায়ে বাছাই করতে পারো। তুমি চাইলে এমন করতে পারো, দেখো 5টা থেকে কোনো কালার নিলাই না, একটা উপায় যোগ, আরেকটা কেস, তাই যোগ হচ্ছে 5টা থেকে একটা নিলা, আবার এমন হতে পারে 5টা থেকে 2টা নিলা, আবার এমন হতে পারে 5টা থেকে 3টা নিলা, আবার এমন হতে পারে 5টা থেকে 4টা, আবার 5টা থেকে 5টা। মানে ফিক্স করে বলে দেওয়া নাই কয়টা নিচ্ছ। দেখো এতদিন সবসময় তোমাকে আর এর মানটা দেওয়া থাকতো, তুমি কয়টা বাছাই করছো, বাট এখানে বলা নাই, এই জন্য বলা এক বা একাধিক বা অন্তত একটা। অন্তত একটা বলে এই যে শূন্যর কেসটা বাদ যাবে, আদারওয়াইজ এক বা একাধিক, মানে ওই শূন্য বাদ গেলে তখন এক বা একাধিক থাকে আর কি, এই জন্য টাইপটা এইভাবে নাম দিয়েছি আর কি। খেয়াল করো তাহলে কি হবে, এই সবগুলোর মধ্যে থেকে যে কোনোটা, এই সব যদি তুমি ক্যালকুলেশন করো দেখবা লাস্টে আসবে 2 টু দি পাওয়ার 5। তাহলে কি আসলো? 2 টু দি পাওয়ার n। এটা দিয়ে আমরা মনে রাখি। কিন্তু যদি হয় যে কমপক্ষে একটা নিতেই হবে, কমপক্ষে একটি মাস্ট, তাহলে ওই জিরোর কেসটা বাদ যাবে। তাহলে তখন কি ঘটবে? 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। কেন? এই 5C0 দেখবা 1 আসে, ওই 1টা বাদ যাবে। এটা অলওয়েজ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রশ্ন দেখলে বুঝে যাবে, এই ফর্মুলাগুলো যারা বেসিক দেখছো তারা জানো, আর প্রশ্ন দেখলে বুঝে যাবে। এখন ওই 5টা কালার যদি আবার সেম টাইপের জিনিস হয়, মানে একই জিনিস হয়, কি বললাম n সংখ্যক জিনিস থেকে তুমি কত উপায় বাছাই করতে পারো। তাহলে যদি একই জিনিস হয় তাহলে নেওয়া যায় হচ্ছে n+1 উপায়। কি বললাম? নেওয়া যায় n+1 উপায়। এখানে দেখো 5টা কালার আলাদা, ব্লু, রেড, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, আলাদা আলাদা। বাট হোয়াট ইফ 5টাই হচ্ছে ব্লু কালার, তখন নেওয়া যায় হচ্ছে n+1 উপায়, 6 উপায়। কেন? তুমি 5টার মধ্যে থেকে ধরো 5টাই ব্লু, কি বললাম? 5টাই ব্লু, তুমি একটা ব্লু নিলা, না হয় 2টা ব্লু নিলা, না হয় 3টা ব্লু নিলা, না হয় 4টা নিলা, না হয় 5টা নিলা, আর না হয় নেওই নাই, মানে জিরো। যেটা যেহেতু কয়টা প্রবাবল কেস আসলো, 1 2 3 4 5 6, সবগুলো যোগ করো, 6 আসছে। 6 কি 5+1 না, n+1 না? তাহলে বস্তুগুলা একই রকম হইলে হয়ে যায় n+1, আলাদা হলে 2 টু দি পাওয়ার। আর এখানে যদি বলা থাকে অন্তত একটা নিতেই হবে, বা কমপক্ষে একটা মাস্ট, কমপক্ষে একটি মাস্ট, এটা বলে দিলে এগেইন ওই যে n+1 বা যাই ছিল সেখান থেকে এক বাদ দিয়ে দাও, মানে n আসবে। বুঝতে পারলাম? তাহলে দুইটা মনে রেখো, 2 টু দি পাওয়ার n আসে, যদি আলাদা হয় একই হলে শুধু n আসে, n+1 আসে। দেখো কি বলা, 6টা ভিন্ন ভিন্ন বলা, কিন্তু জিনিস থেকে প্রতিবার অন্তত একটা নিতে হবে। কত উপায় নেওয়া যায় দেখো, অন্তত একটা বলা, আমি জানি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার n, বাট অন্তত একটাতেই মাইনাস হবে 1, তাই না? তাহলে 8 2 টু দি পাওয়ার 4 করলে 16, 5 করলে 32, এটা হবে 64, 64 থেকে 1 বিয়োগ 63। আরে আমি হলে অপশনে 64 রাখতাম, অনেকে 2 টু দি পাওয়ার 6 করে চলে আসে, দেখে না অন্তত একটা কিন্তু বলা, অন্তত একটা হলো বাছাই করার কথা বলা। বুঝেছো? আচ্ছা পরেরটা দেখো, পরীক্ষায় কৃতকার্য হতে হলে 6টি বিষয়ের প্রত্যেকটিতেই পাস করতে, ন্যূনতম নম্বর পেতে হয়। ন্যূনতম নম্বর পাওয়া মানে প্রত্যেকটাতেই পাস করা, তাই তো হয়, একটাতে ফেল করলে মানেও কিন্তু ফেল। বলছে একজন পরীক্ষার্থী
কতভাবে ফেল করতে পারে একটু চলো বোঝার চেষ্টা করি। তোমার সাবজেক্ট কয়টা বলো? 6টা। তুমি এমনও হইতে পারে 6টা বিষয় একটা বিষয় ফেল করছো, এমনও হইতে পারে 2টায় ফেল করছো, এমনও হইতে পারে 3টায় ফেল করছো, এমনও হইতে পারে 4টায় ফেল করছো, এমনও হইতে পারে 5টায় ফেল করছো, এমনও হইতে পারে 6টায় ফেল করছো। যাই করো সবই ফেল, অথবা ফেল করো না, এটা মানে পাস। এই একটা হলো খালি পাস, এই বাকি সব কি ফেল। তুমি কত উপায়ে সব কিছু বাছাই করতে পারো। দেখো এটা হলো 6টার মধ্যে 0টা, এটা 6টার মধ্যে 1টা, এটা 6টার মধ্যে 2টা, এটা 6টার মধ্যে 3টা, এটা 6টার মধ্যে 4টা, এটা 6টার মধ্যে 5টা। তুমি এগুলো ক্যালকুলেশন করো, সব যোগ করো, এবার লাস্টে সব যোগ করলে টোটাল আসবে 2 টু দি পাওয়ার 6। বিশ্বাস করো তুমি ফেল করতে পারো মোট পসিবল উপায় কত? 2 টু দি পাওয়ার 6। এর মধ্যে একবার কিন্তু পাস করতেছ, ওই একবার বাদ দাও, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে ফেল করবা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, ওই যে আগের মতো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিরেক্টলি ফর্মুলা। এগুলো ভাববাই না, এগুলো ভাববাই না, বুঝুনি? দেখো একজন ব্যক্তির 20 জন বন্ধু আছে, তিনি কত প্রকারে বিজোড় সংখ্যক বন্ধুকে দাওয়াত দিতে পারে। মানে বিষয়টা এরকম, সে হয় একজনকে দাওয়াত দিবে, না হয় 3 জনকে, না হয় 5 জনকে, না হয় 7, না হয় 10, না হয় 11, না হয় 13, না হয় 15, না হয় 17, না হয় 19। এটা কইরো, কষ্ট করে করলে দেখবা এই যে এরকম করতে হবে যে 20 জনের মধ্যে হয় একজন, যোগ 20 জনের মধ্যে হয় 3 জন, যোগ 20 জনের মধ্যে হয় 5 জন, যোগ 20 জনের মধ্যে হয় 7 জন। এরকম করতে 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 লাস্টে 20 জনের মধ্যে হয় 17 জন, 20 জনের মধ্যে হয় 19 জন। এই সবগুলা যোগ হবে, এই সব যোগ করলে দেখবা 2 টু দি পাওয়ার 19 আসছে। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা নাই কোনো, বাট তুমি করবা করে 2 টু দি পাওয়ার 19। আমরা টোটালটা জানি, যদি কেউ বাদ না থাকতো 1 এর পরে 2, 3, 4, 5 সব থাকলে আমরা জানি 2 টু দি পাওয়ার n, মানে তখন 2 টু দি পাওয়ার 20 আসতো। বাট সেখানে কিন্তু ওই কেসও আছে যে দাওয়াত দেয় নাই, ওই যে 20C0 ওটা বাদ দিতে হতো, মানে 1 বাদ দিতে হতো। বাট এই ক্ষেত্রে কোনো কিছু নাই, এটা ম্যানুয়ালি করতে হয়েছে। এই জন্য দেখো আগেরগুলো শুধু শর্টকাট না, আগেরগুলো যে কনসেপ্টটা বোঝে সে কিন্তু এটাও করতে পারবে, এটাও করতে পারবে। তখন এই যে উত্তর 2 টু দি পাওয়ার 19 দেখবা আসবে। এটা হলো ক্যালকুলেশন করে এটা আসে, এটা কিন্তু কোনো সূত্র না, বুঝেছো? কোনো সূত্র না। আচ্ছা দেখো এটা খেয়াল করে কি বল, এক ব্যক্তির কাছে এত টাকার অনেকগুলো নোট আছে, টাকা না ভাঙ্গায় সে কত প্রকারে দান দিতে পারবে? মজার প্রশ্ন কিন্তু, খেয়াল করে দেখো তার কাছে যে নোটগুলো আছে এগুলো কিন্তু একই ধর্মী, ভিন্ন ভিন্ন না, একই। 500 টাকার যে 3টা আছে সেম নোট, 50 টাকার যে 4টা আছে সেম নোট, 5 টাকার যে 5টা আছে সেম নোট। বলতো যখন আমরা বলছিলাম যে একই টাইপের বস্তু থাকবে, এই যে একই, তখন উপায় সংখ্যা হয়ে যায় n+1। উপায় সংখ্যা কি হয়ে যায়? n+1। তাহলে আমরা বলতো কি বলতে পারি, 500 টাকার বেলায় তোমার উপায় হবে 4টা উপায়। এরপরে 50 টাকার বেলায় উপায় আছে 5টা, এরপরে 5 টাকার বেলায় উপায় আছে 6টা। কেন একটু বুঝো, 500 টাকার নোট তুমি 3টাও দিতে পারো, 2টাও দিতে পারো, 1টাও দিতে পারো, নাও দিতে পারো, উপায় দেখো 4টা। এই দেখো এইভাবে সবার উপায় আছে এতগুলো। তাহলে এই সব কিন্তু গুণ হবে নিজেদের মধ্যে, কারণ তুমি একই সাথে তো টাকা দিচ্ছ, একই সাথে 3টা মিলে টাকা দিচ্ছ, সব গুণ হবে। গুণ করে দেখো কত হয়, 5, 6, 30, 120। কিন্তু দেখো এই যে প্রত্যেকটাতে কিন্তু এমন একটা কেস ছিল যে টাকা দিচ্ছ না। আবার বলি 500 টাকা 3টা দিচ্ছ, 2টা দিচ্ছ, 1টা দিচ্ছ না, 4টা কেস। 50 টাকা 4টা দিচ্ছ, 3টা দিচ্ছ, 2টা দিচ্ছ, 1টা দিচ্ছ না, শূন্য। আবার 5-এর বেলায় 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, 0টা। যদি এমন একটা কেস আসে যে 3টাতেই 0, একটা কেস, ওই একটা কেসে কিন্তু টাকাই দিচ্ছ না, ওটা দেওয়া যাবে না, তাহলে ওই একটা বাদ দিতে হবে। টোটাল উপায় 120, সেখান থেকে একটা বাদ, মানে অন্তত কিছু একটা টাকা দিতে হবে, তখন কি হবে 119। আশা করি বুঝছো। তাহলে কখন n+1 হয় আর কখন 2 টু দি পাওয়ার 1 হয় আশা করি বুঝছো। যদি সেম জিনিস হয় তখন n+1। এখানে সেম জিনিস কিভাবে, এই যে 500 টাকা 3টা একই নোট, ডিফারেন্ট কিছু না তো, বুঝেছো? ওকে, খেয়াল করে এত উৎপাদক সংখ্যা কত, এই যে মাত্র যেটা করলাম না, এইখান থেকে অ্যাকচুয়ালি উৎপাদকের কনসেপ্টটা আসে। আমরা এটাকে মৌলিক সংখ্যায় ভাঙবো, যতগুলো মৌলিক সংখ্যায় ভাঙা যায়। একটু কইরো তোমরা, বুঝছো? আমি একবারে ক্যালকুলেটর দিয়ে করতেছি। এই দেখো এই কয়েকটা মৌলিক সংখ্যা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এই যে যাওয়ার পরে দেখো এই 2 গুলা কি এক জাতীয় না? 2 টু দি পাওয়ার 4 মানে কি 4টা 2 আছে, সো এই এক জাতীয়র মতো করে চিন্তা করতে হবে, নোটের মতো, টাকার মতো করে চিন্তা করো। তাহলে এখানে n+1 মানে কত 5, এটার n+1 মানে কত 3, এটার n+1 মানে কত 3, এটার n+1 মানে 2, এটার n+1 মানেও 2। দেখো 3 15 3 15 3 5 15 3 15 45 45 গুণে 90 90 দুগুণে 180। এটার উৎপাদক সংখ্যা হচ্ছে 180। ওই যে উৎপাদক মানেই কিন্তু যতভাবে তুমি কম্বিনেশন বানাইতে পারো, এখান থেকে কয়েকটা নিচে, এখান থেকে কয়েকটা নিচে। খেয়াল করো তুমি এখান থেকে ধরো 2টা নিলা, এখান থেকে 2টা নিলা, কি হবে 3 স্কয়ার মানে 9, আর এখানে 4, 4 নং কত 36। এই যে একটা কম্বিনেশন বানাইলা, এই 36 কিন্তু ওর একটা উৎপাদক। তো এইভাবে করে যতগুলো কম্বিনেশন বানাইতে পারো। এমসিকিউর শর্টকাট কি, মৌলিক সংখ্যায় ভেঙে ফেলো এবং মৌলিক সংখ্যাগুলোর পাওয়ার নাও, পাওয়ারগুলোকে এক করে বাড়াই দিবা, বাড়াই দিয়ে গুণ করে দিবা,
কারণ কি n+1 ফর্মুলাটা, এরা সব এক জাতীয়, 2 অনেকগুলা 2 অনেকগুলা 3 অনেকগুলা 7 অনেকগুলা 11 অনেকগুলা 5। বুঝতে পেরেছো? তাহলে এর মাধ্যমে হলো আমাদের বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। আমি হলো ওই শুরুতে একটা প্রশ্নে যাব শেষ করার আগে, তোমাদের ওই প্রশ্নটা অনেকের ডাউট হওয়ার কথা, না হলে আসলে ঝামেলা, হইলেই বেটার। হওয়া মানে আসলে চিন্তা করছো, হওয়া মানে তুমি চিন্তা করছো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো অ্যাকচুয়ালি অনেকগুলো কেস অ্যারাইজ করে। কিরকম কেস দেখো, আমরা বলতেছিলাম যে শুরুর ডিজিটটায় 0 বসবে না, বাকি 5টা বসবে। বাকি 5টায় 7 আর 1 বসা যেই কথা, 2 বসা কিন্তু একই কথা না। কারণ যদি 2 বসে যায় পরের বারে তোমার 2 বার এটা দ্বারা ভাগ করতে হয়, আর যদি 7 বসে যায় পরের বারে কিন্তু আর 7 ডাবল থাকতেছে না। বুঝতেছো জিনিসটা এরকম। ধরো কেস 1 শুরুর স্লটে আমরা 7কে দিচ্ছি অথবা 2কে দিচ্ছি, তাহলে বাকি আরো থাকে কিন্তু 4টা, সরি আরো 5টা স্পট, তাই না? তাহলে শুরুর স্লটে অপশন কয়টা? 2টা, তাহলে এটাকে বাছাই করা যায় বা বিন্যাসও দিতে পারো 2p1, 2 উপায়। ইনটু বাকি 5টা করা যাবে 5 ফ্যাক্টোরিয়াল, বাট সেখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কেন? দেখো যদি 7 শুরুতে ব্যবহৃত হয়ে যায় তাহলে এখানে একটা 7 থাকবে আর 2 থাকবে 2 বার, 2 বার থাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। অথবা যদি 2 থাকতো এখানে, তাহলে এখানে 2 থাকবে একটা, 7 2টা, মানে যাই হোক একবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। আর কেস 2 হচ্ছে, কেস 2 হলো 2 আর 7 কেউ বসে নাই, শুরুতে বসছে হলো আমাদের, সরি 2 না তো ভাই, আমার কিন্তু আমি 2 বলতে 1কে বুঝাইছি, তোমরা কি বুঝছো? 2 বলতে 1কে বোঝাচ্ছিলাম। এই যে 7 বা হচ্ছে 1 যে রিপিটেড, আবার বলবো তাইলে আবার বলি, খেয়াল করো। যদি 7 বসে যায় এখানে 7 একটা 1 2 বার, 1 2 বারের জন্য এটা ঘটছে। আর 1 বসে গেলে 1 একবার, 7 2 বার, 7 2 বারের জন্য এটা দ্বারা ভাগ হয়েছে। আর এবার কেস 2 শুরুতে 2 বসে গেছে, তাহলে পরের গুলাতে দেখো 7 আর 1 দুইটাই কিন্তু 2 বার করে আসে। মানে একজন বসতে পারে এক উপায়, 1p1 দাও 1 দাও যা ইচ্ছা দাও, ইনটু বাকি 5টাকে এখন ভাগ করব 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। লাস্টে কি করতে হবে? দুটো যোগ করতে হবে না, আলাদা দুটো কেস যোগ করে দেখো এটাই আসবে। এগুলো শর্টকাটে তখন করাইছিলাম, বাট এটা সবসময় খাটবে না, এই কেসে মিলে গেছে। অ্যাকচুয়াল বেসিক কিন্তু এইটা, বুঝছি। আর এখানে অপশনে কোনো আনসার ছিল না, বুঝছো? অপশনে নো আনসার। তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই ভুল হলো কিনা, অ্যাকচুয়ালি ভুল হয় নাই, কিন্তু অপশনেই ভুল ছিল। অ্যাকচুয়াল আনসার হবে 150। এটাও করে দেখবা 150, যেটা যোগ করে দেখো 150 আসবে। তাহলে এর মাধ্যমে আমাদের বিন্যাস সমাবেশের A to Z এমসিকিউ আমরা কভার করে ফেললাম। যারা আগের পড়ছো চ্যাপ্টারটা তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই হওয়ার কথা না, আর বাকিদের জন্য কিন্তু আমি একদম ডিটেলসে ধরে ধরে সব কিছু এক্সপ্লেন করছি। আমাদের আজকের সেশনটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।